সো ধন্যবাদ স্যার, আপনার অনুমতি নিয়ে আমরা শুরু করছি। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, ওয়েলকাম টু আওয়ার সেশন। আওয়ার সেশন ইজ অল অ্যাবাউট actually COVID-19 and its impact on the national economy and how we can move forward with this one, and what are the opportunities and benefits we are going to get because of this, and what are the challenges we are going to face because of this. সো এই মুহূর্তে এটাতে কথা বলার জন্য আমাদের সাথে আমাদের এক্সপার্ট জয়েন করেছেন, and he is none other than Mr. Rupratan Pine. He is working as a general manager at the Central Bank of Bangladesh, Bangladesh Bank. স্যার সবাই স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে এবং আমাদের সাথে তার সময়টা দেওয়ার জন্য। শুরু করার আগে আমি একটা স্যার সম্পর্কে বলতে চাই। আমি যখন নিজে ড্যাফোডিলে এমবিএ করছিলাম তখন থেকে আমার স্যারের সাথে পরিচয় হয়েছিল। স্যার আমাদেরকে হচ্ছে ইকোনমিক্সের ক্লাস নিচ্ছিলেন, অ্যান্ড আমি মনে করি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড বিজনেস ছিল না, সো ইকোনমিক্স প্রথমের দিকে ভয় পেয়েছিলাম, কিন্তু একমাত্র স্যারের সহযোগিতার কারণে আমি ইকোনমিক্সটা জানতে পেরেছি এবং এই সম্পর্কে মানে আমার মজা লাগা শুরু হয়েছে স্যারের কথাবার্তা থেকে শুরু করে। তো তারপর যখন একটা সুযোগ পেলাম যে হচ্ছে আমি নিজে ক্লাস নিব ইকোনমিক্সের, সো আমি চিন্তা করলাম why not bring such a wonderful person to my session, and he can actually convey the messages of the practical life to the real life, because এখানে অনেকে আছে স্যার বিজনেস করতে চায়, সো ওনাদের জন্য আমার হচ্ছে কি মেইনলি এই সেশনটা অর্গানাইজ করা। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আসলে আজকে প্রোগ্রাম শুরু করি। সো প্রথমেই স্যার আপনার কাছে আমরা হচ্ছে কি একটু জানতে চাইবো, স্যার আপনি আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি স্যার কিছু একটু স্টুডেন্টদেরকে বলেন, তারা সকলে আপনার সম্পর্কে একটু জানতে পেরে আগ্রহ প্রকাশ করেছে। আমি থ্যাংক ইউ বিউটি এবং অভিও আছে আমাদের সাথে। এরা দুইজনই আসলে আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। তাদেরকে আমি স্টুডেন্ট হিসাবে আসলে ভাবে দেখি না, আমি যখন তো তারা আমার স্টুডেন্ট হিসাবে তাদেরকে পেয়ে, আর সত্য কথা কি আমি খুব কম স্টুডেন্ট এত ভালো পেয়েছি। তো তাদের ক্লাসটা আমি একটু গল্পের ফলে পড়াই, আমার এমনি পড়ানোর এক্সপিরিয়েন্স ঠিক ওভাবে ছিল না। আমাদের ট্রেনিং একাডেমিতে আমি মাঝে মাঝে ক্লাস নেই। যাই হোক, তো আমি আমার পরিচয় আসলে ওরকম দেওয়ার কিছু নাই। আমি বাংলাদেশ ব্যাংকে সরাসরি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জয়েন করেছি। এরপরে প্রমোশন পেয়ে আমি জেনারেল ম্যানেজার হিসেবে এখন আছি। আসলে আমার এই পরিচয় এখানে জেনারেল ম্যানেজার হিসেবে পরিচয় না, আমার পরিচয়টা আমি ড্যাফোডিলসের একজন পার্ট টাইম টিচার হিসেবে। আমার টিচিং প্রফেশনটা ভালো লাগে। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড অনার্স মাস্টার্স করেছি। পরবর্তীতে আমি আবার ঢাকা ইউনিভার্সিটি থেকেই ফিনান্সে এমবিএ করেছি। তো আমার পছন্দের সাবজেক্ট আসলে ফিনান্স। তো যাই হোক, ফাইন্যান্স এবং এই ইকোনমিক্স আসলে কাছাকাছি সাবজেক্ট। ফাইন্যান্সকে বলা হয় ইকোনমিক্স এবং অ্যাকাউন্টিং এর অ্যাপ্লাইড সাবজেক্ট, এবং এই সাবজেক্ট পড়তে গিয়ে যেহেতু আমার প্রফেশনের সাথে সম্পর্ক আছে, বেশ আমি মজাই পেয়েছি। তো ড্যাফোডিল যখন আমাকে ক্লাস নিতে বলছিল, তখন আমি বলেছিলাম আমি ফাইন্যান্স মার্কেটিং এগুলি পড়াবো। তো তারা বললো যে না, এই বিজনেস ইকোনমিক্স বা ইকোনমিক্স ফর ম্যানেজার্স পড়াতে হবে। তখন আমি শুরুতে একটু এসেছিলাম, বাট পরবর্তীতে আমি নিজে নিজে এগুলি দেখে যে সিলেবাসটা দেখেছি, এগুলি তো আমি আসলে করেছি বিভিন্ন ভাবে। আমি এমবিএ তো ইকোনমিক্স পড়েছি, পরবর্তীতে আমি এনএফএডি থেকে আমাদের যে কাজটা মানে সেন্ট্রাল ব্যাংকে আসলে মেইনলি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এবং এই ইকোনমিক্স সবকিছুই কাজে লাগে। বাংলাদেশ ব্যাংকে সাধারণত কোনো ওই সাবজেক্ট চাওয়া হয় না ওভাবে, স্পেসিফিক ওই সাবজেক্টের লোকজন নিতে হবে ওভাবে না, সমস্ত সাবজেক্টের লোকজনই এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। পরবর্তীতে আমাদের ওভাবেই এই সেন্ট্রাল ব্যাংক আমাদের গড়ে তোলে। যাই হোক, আমরা আজকে আমার মনে হয় এই বিউটি মূল টপিকসে চলে আসি। জি স্যার, স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। মেইন টপিক যেটা ছিল স্যার আমাদের হচ্ছে আমরা যে ইম্প্যাক্টটা, এই যে ক্রাইসিসটা হচ্ছে স্যার, এই ক্রাইসিসের ফলে তো আমাদের স্যার বর্তমানে অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি। তো এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য ব্যাংক থেকে অথবা গভর্নমেন্ট থেকে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে হয়তো আমাদের অনেকের জানা নেই, আপনি যদি স্যার এই সম্পর্কে কিছু বলতেন। হ্যাঁ, সুপ্রিয় স্টুডেন্ট ছাত্রছাত্রী বৃন্দ, আমরা প্রথমে আসলে আমার আজকে যে আলোচনা করব তার একটা সারসংক্ষেপ বা হেডলাইনগুলি, আউটলাইনগুলি আমি বলতে চাচ্ছি। আমাদের টপিকসের নাম হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ COVID-19 অন বাংলাদেশ ইকোনমি অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড। আমি ভাগ করেছি এভাবে, প্রথম আসলে কোভিড রিলেটেড 2-4টা লাইন আমি বলবো, এরপরে আমি স্ট্যাটিস্টিক্স
স্ট্যাটিস্টিক্যাল ডেটা দিয়ে কিছু অবস্থা, অর্থাৎ আমার টোটাল এই ওয়ার্ল্ডের কি অবস্থা, পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের কি অবস্থা, এবং এর থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক কি করেছে, এবং আমাদের ইম্প্যাক্টটা কোথায় কোথায় ঘটছে, আমরা কি কি প্যাকেজ নিয়েছি, স্টিমুলাস প্যাকেজ গভর্নমেন্ট বা বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাংক একই সাথে, এবং আমাদের এটা অপরচুনিটি হিসেবেও কোথাও কোথাও আসছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্ষতি হয়েছে। শেষে আমি এর উপায়টা কিছুটা বলবো আর কি। এই তো প্রথমে আমি কোভিড সম্পর্কে দু চারটা কথা বলতে চাচ্ছি। আমরা সবাই জানি কোভিড-19 আসলে কিছুই না, করোনা ভাইরাস ডিজিজ। করোনা ভাইরাস জাস্ট এক ধরনের ভাইরাস, এটা আসলে সার্স করোনা 2 তার পোশাকি নাম। সার্স হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2 এটার নাম, এবং এটা এক ধরনের ফ্লু, আসলে ডিজিজটা এক ধরনের ফ্লু, বাট হাইলি কন্টাজিয়াস, একেবারে খুবই সোয়াসে রোগ। এজন্য এই এটার সিমটমগুলি জ্বর, সর্দি, কাশি, হাসি, এবং এই আমাদের মুখ থেকে বা লালার থেকে যে বের হয়, ড্রপলেটস গুলি বের হয়, আসলে এর মাধ্যমেই এগুলি ছড়ায়। তো এই মুহূর্তে আমার কাছে যে ডাটা আছে, প্রায় 71 মিলিয়ন, তার মানে 7 কোটির উপরে লোক এফেক্টেড ওয়ার্ল্ড ওয়াইড, এবং এর মধ্যে 1.6 মিলিয়ন, তার মানে প্রায় 16 লক্ষ লোক ইতোমধ্যেই এই কোভিডে মারা গেছে। এবং বাংলাদেশের সিনারিটাও খুব ডিপ্রেসিভ। আমার কাছে যে ডাটা আছে 11 তারিখ পর্যন্ত 4.86 লাখ হচ্ছে একেবারেই কনফার্মড ইনফেক্টেড, এবং এর মধ্যে আজকে দেখলাম প্রায় 7,000 আমাদের দেশে মারা গেছে। তো আর কোভিড নিয়ে আসলে আমাদের সবার মধ্যেই কিছুটা না, বেশ কিছু আতঙ্কই আছে, এবং বিভিন্ন দেশের সরকার এটা আসলে বিভিন্ন ভাবে এফেক্ট করছে। আমাদেরকে কিভাবে এর ইম্প্যাক্টটা, মানে আমাদের কিভাবে নেগেটিভলি, মানে এর প্রভাবটা আমাদের দেশে পড়ছে, সেটা আমরা দুটো ভাগে আমি ভাগ করেছি। একটা হচ্ছে ডিপ্রেসড ডোমেস্টিক ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ডিসরাপশন, আর একটা হচ্ছে গ্লোবাল ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো স্লো হয়ে গেছে, এবং এর ফলে গ্লোবাল ট্রেড এবং ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ফ্লোটা একেবারেই কমে গেছে। এই দুইটা উপায় আসলে আমাদেরকে সরাসরি এর মানে নেগেটিভলি মানে ইম্প্যাক্টটা ফেলেছে। তো কিছু ডেটার কথা ওয়ার্ল্ড ওয়াইড বলতে চাচ্ছি। এই গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট জুন 2020 ওয়ার্ল্ড ব্যাংকের একটা পাবলিকেশন। এখানে দেখা যাচ্ছে সারা ওয়ার্ল্ডেরই জিডিপি 5.2% কমে যাবে, কন্ট্রাক্টেড হয়ে গেছে, হ্যাঁ, এবং এটা কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম। এবং বিভিন্ন দেশের সরকার, গভর্নমেন্ট এবং সরকার ফিসক্যাল, এক হলো গভর্নমেন্ট আর একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, বিভিন্ন দেশের গভর্নমেন্টগুলি, সেন্ট্রাল ব্যাংকগুলি ফিসক্যাল এবং মনিটারি পলিসি দিয়ে এটাকে রুখতে চাচ্ছে বা উত্তরণ হতে চাচ্ছে, তা সত্ত্বেও এই লং টার্ম রিসেশনে এখন আছে। এর কারণটা হচ্ছে যেহেতু এই কোভিডে নানানভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে, লো ইনভেস্টমেন্ট হচ্ছে, হিউম্যান ক্যাপিটাল ইরোড হচ্ছে, তার ইনভেস্টমেন্ট কম হচ্ছে, ব্যবসা বাণিজ্য কম হচ্ছে, ছেলেপান বা স্টুডেন্টরা স্কুল বা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেতে পারছে না আর কি। ওভারঅল এর ইম্প্যাক্টটা নেগেটিভ হচ্ছে একেবারে ওয়ার্ল্ড ওয়াইড। গ্লোবাল ইকোনমি, আইএমএফ এর একটা প্রকাশনায় বলছে ওয়ার্ল্ড ইকোনমি 3% পর্যন্ত শ্রিঙ্ক করতে পারে। এর বাইরে ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এরা বলতেছে 13 to 20% শ্রিঙ্ক করতে পারে গ্লোবাল ট্রেড। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলছে যে বিশ্ব বাণিজ্য 13 থেকে 20% পর্যন্ত কমতে পারে। আর আরেকটা হচ্ছে আইএলও, যারা এই লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, জেনেভা বেসড, এরা বলতেছে 195, তার মানে প্রায় 20 কোটি লোক ফুল টাইম জব হারাচ্ছে এই প্যান্ডেমিকের কারণে। আরেকটা আনট্যাড, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এরা বলতেছে 5 to 15% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই গ্লোবালি এই ফ্লোটা কমে যাচ্ছে আর কি, শ্রিঙ্ক করছে। এই হচ্ছে আমার ওয়ার্ল্ড ওয়াইড অল্প কয়েকটা ডাটা। এরপরে আসি আমরা বাংলাদেশের ক্ষেত্রে, আসলে বাংলাদেশে আমাদের কোথায় কোথায়
কি ঘটছে। বাংলাদেশে এরকম বিভিন্ন পাবলিকেশন, বিভিন্ন রিসার্চ বা গবেষণা হয়েছে। এখানে বাংলাদেশে দেখা যাচ্ছে যে এই কোভিড কিন্তু আমাদের দেশে ফার্স্ট আইডেন্টিফাই হয়েছে 8 মার্চ 2020 এবং বাংলাদেশ গভর্নমেন্ট 26 মার্চ একটা জেনারেল হলিডে ডিক্লেয়ার করেছে এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে ট্রাভেলিং এ কিছু রেস্ট্রিকশন আরোপ করেছে। তো এই রেস্ট্রিকশনের এবং সেটা 30 মে 2020 পর্যন্ত ছিল। এর ফলে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এই সময়টা, বিশেষ করে এই 2 মাসের ভিতরে। তো এর ফলে কি ঘটছে, সিভিয়ারলি ডিসরাপ্টেড হয়েছে আরবান এবং রুরাল ইকোনমিক যে লিঙ্কেজ গুলি, সিভিয়ারলি এর ফলে ডিসরাপশন হয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং যা ইকোনমিতে একটা বড় আকারে প্রভাব ফেলছে। ডোমেস্টিক্যালি আমাদের দেশে এই গত যে আমাদের বন্ধ ছিল বা এই কোভিড এর সময়কালটায় যখন তীব্র ছিল আর কি, এই মে, জুন, এপ্রিল, এর মধ্যে কিন্তু আমাদের বড় 3টা ফেস্টিভ্যাল ছিল এবং এই ফেস্টিভ্যালেই রিটেইল যে বিজনেসম্যানরা আছে এরা আসলে 60-70% ব্যবসা বাণিজ্য বছরের টোটাল যে ব্যবসা বাণিজ্য হয় তার 60-70% ব্যবসা বাণিজ্যই কিন্তু এই 3টে অনুষ্ঠানকে ঘিরে হয়। এর একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের পহেলা বৈশাখ, আর দুটো হচ্ছে আমাদের ঈদ, মানে 3টেই আমাদের জাতীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলি চলাকাল, মানে এই করোনার মধ্যেই কিন্তু এই অনুষ্ঠানগুলি গিয়েছে। তার মানে আমাদের ইম্প্যাক্টটা কতখানি পড়ছে বোঝা যাচ্ছে। এখন কিছু তথ্য আমি আরো দিচ্ছি যে BIDS আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, ন্যাশন ওয়াইড একটা রিসার্চ ইনস্টিটিউশন। তারা বলতেছে এই করোনার মধ্যে 30% পিপল আনএমপ্লয়েড হয়ে পড়ছে। 36% সিটিতে যারা বাস করে তাদের 36% তারা তাদের চাকরি হারিয়ে ফেলছে। 3% আছে তারা আসলে স্যালারি ছাড়াই চাকরি করছে, জাস্ট চাকরিটা টিকিয়ে রাখছে ঠিকই কিন্তু স্যালারি পাচ্ছিল না। BIDS এর আরেকটা গবেষণায় দেখা যাচ্ছে যে SMEs যেগুলি আছে, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এদের রেভিনিউ গত বছরের থেকে, মানে এটা গত বছর বলতে আসলে ফিসক্যাল ইয়ারের বর্ণনা করছি আমি, আর্থিক বছর, অর্থ বছর, 66% ড্রপ করছে এবং তাদের 76% গুডস এবং সার্ভিসেস আনসোল্ড রয়ে গেছে, যার প্রতিটার ক্ষেত্রে যার মূল্য হচ্ছে প্রায় 7 লাখ টাকা করে, তারা আর বিক্রি করতে পারেনি। এবং আমাদের যে পুয়ার, মানে গরিব লোকের সংখ্যা 20 থেকে প্রায় 30%, অর্থাৎ 9.4%, 29.4% বেড়ে গেছে। এর মধ্যে প্রভার্টির নিচে একেবারে নতুন গরিবের সংখ্যা যোগ হয়েছে আমাদের সাথে 16.4 মিলিয়ন, তার মানে 1,64,00,000 মানুষ নতুন ভাবে গরিব হয়ে পড়ছে। এ অবর্ণনীয় কষ্ট আসলে। হ্যাঁ, এবং এই ওভারঅল মিলে আর কি এই সোশ্যাল ইকোনমিক স্লোডাউনটা খুবই একেবারে বেশি মাত্রায় হয়েছে, স্লোডাউন বেশি হয়ে গেছে। যা হোক, এই কোভিড আমাদেরকে নানানভাবে মানে এফেক্ট করেছে। এমপ্লয়মেন্ট, ইনকাম, এক্সপেন্ডিচার অফ পিপল, স্পেশালি দোজ লো ইনকাম গ্রুপের জন্য মানে বেশি ক্ষতিগ্রস্ত তারা হয়েছে। আমার কাছে আরো যা কিছু ডাটা আছে, মানে আমাদের দেশের IMF এর একটা কান্ট্রি রিপোর্ট আছে মিড জুনের, মানে 20 মিড জুনের, সেখানে তারা বলছে যে আমাদের মেইনলি 3টা সেক্টরে এই করোনার প্রভাবটা ব্যাপক মাত্রায় পড়ছে। যার একটা হচ্ছে ফল ইন রেমিটেন্স, আমি পরে আসবো যে রেমিটেন্স আসলে পজিটিভ নেগেটিভ দুই পাশেই আছে। তারপরে আছে RNG এক্সপোর্ট, আমাদের RNG এক্সপোর্ট কমে গেছে। আরেকটা আছে আমাদের ডোমেস্টিক ইকোনমিক অ্যাক্টিভিটিস ড্রপ করছে। মেইনলি ব্রডলি তারা এই 3টা ভাগে ভাগ করছে। এখন আমাদের RNG এক্সপোর্ট কিভাবে করছে, আমি যদি কিছু পরিসংখ্যান দেই, আমি স্টুডেন্টদের কাছে বলবো এই যে আমি ডেটাগুলি বললাম এগুলি তারা একটু নোট করে সুবিধা হবে তাদের জন্য। পরবর্তীতে যে কোনো সময় তারা এগুলি মানে উদ্ধৃতি করতে পারবে আর কি। প্রথমত আমাদের যে এক্সপোর্ট প্রসিডস আমাদের দেশে আসে, হ্যাঁ, টোটাল এক্সপোর্টের প্রায় 83%, 19-20 ফিসক্যাল ইয়ারে 19-20-এ 83% আমরা যে এক্সপোর্ট থেকে টোটাল যে পেয়েছি তার 83% আসছে রেডিমেড গার্মেন্টস থেকে, RNG থেকে। এবং এক্সপোর্ট রিসিটস ফ্রম RNG সেক্টর ফিনান্সিয়াল ইয়ার 20-তে 18.12% আগের বছরের একই সময়ের তুলনায় 18.12% কমে গেছে।
এর ফলে এই শুধু জুন কোয়ার্টারে আমাদের মেইনলি আমাদের ইম্প্যাক্টটা আমরা আসলে জুন কোয়ার্টারেই বেশি দেখেছি। আমাদের লাস্ট জুন কোয়ার্টারে এই এক্সপোর্ট ডিক্রিজ করছে 53% আগের বছরের জুন কোয়ার্টার থেকে আমাদের এই যে গত যে ফিসক্যাল ইয়ারটা গেল, অর্থাৎ জুনে তো ফিসক্যাল ইয়ারটা শেষ হয়ে গেল, এখন কিন্তু আমরা 20-21-এ আছি। আমরা এই যে পরিসংখ্যানগুলি দিচ্ছি এগুলি কিন্তু 19-20-এর মানে লাস্ট জুন 20। তো দেখা যাচ্ছে যে আমাদের 53% এই এক্সপোর্ট কমে গেছে আগের বছরের মানে জুনের থেকে এই জুন কোয়ার্টারে, এবং এই শুধু এক্সপোর্ট আর্নিংস কমছে 17% গত বছরের থেকে। আরএমজি আমরা সবাই জানি যে আরএমজি সেক্টরের বড় একটা অংশ যারা চাকরি করে এরা কিন্তু উইমেন। 4.5 million, that means 45 লাখ লোক আসলে মেয়ে এবং ছেলে, যার মধ্যে আবার 80% হচ্ছে উইমেন। 45 লক্ষ গার্মেন্টসে সরাসরি চাকরি করে, যার মধ্যে 80% আবার মেয়ে। এখন এই 45 লক্ষের সাথে কতজন ডিপেন্ডেন্ট আছে? কারণ অধিকাংশই কিন্তু আমাদের এই গ্রাম থেকে বা ছোট ছোট শহর থেকে ঢাকায় বা ঢাকার আশেপাশে, আমাদের গার্মেন্টস সেক্টরগুলি ঢাকায় বা ঢাকার আশেপাশেই কিন্তু মেইনলি, এবং এর বাইরে কিছু চিটাগাংয়ে আছে। তো এর প্রত্যেকের সাথেও যদি 5 জন করে ডিপেন্ডেন্ট হয়, একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সেই গ্রামে রেখে আসছে বা ছোট শহরে রেখে আসছে, অথবা যারা মেরিড তার হাজবেন্ড বা তার বাচ্চা কাচ্চা আছে তাদের হয়তো গ্রামে রেখে আসছে। আমি ধরে নিচ্ছি একটা ফ্যামিলির সাইজ হচ্ছে 5 জন। তো 5 জন যদি হয়, এই 45 লক্ষকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তার মানে কি সরাসরি এই সেক্টরের সাথে প্রায় 2 কোটির উপরে, তাই না, জড়িত। সেক্ষেত্রে এই যদি আমার গার্মেন্টস এর আর্নিং কমে গেছে, এক্সপোর্ট কমে গেছে, তার মানে কি তাহলে অনেকেই তাদের চাকরি হারিয়েছে। কারণ ব্যবসা প্রতিষ্ঠান অধিকাংশই তো লাভের আশায় ব্যবসা করে। তো তারা যদি লাভ না করতে পারে, বিক্রি না করতে পারে, তো সেক্ষেত্রে সেই এমপ্লয়ি কিভাবে রাখে? তার মানে আমার প্রায় 1.5 থেকে 2 কোটি গার্মেন্টস এর জড়িত, তারা কোনো না কোনো ভাবে এফেক্টেড হয়েছে। এবং এর ফলে এই চেইনটা কিরকম, যেমন গার্মেন্টসে যারা চাকরি করেছে, ছেলে হোক মেয়ে হোক, তারা মাসে যে ইনকাম করে সেই ইনকামটা কিন্তু তারা গ্রামের মানে তাদের বাড়িতে পাঠায়, হাউস হোল্ডে পাঠায়, এবং ওইটা দিয়ে কিন্তু তাদের লাইভলিহুডটা তারা লিড করে। অর্থাৎ চাল ডাল বা যার বাসা ভাড়া দরকার সে বাসা ভাড়া, পোশাক আশাক সবই কিন্তু এরই পরে ডিপেন্ডেন্ট। এখন আমি যদি বেতন কম পাই, আমি যদি কম ইনকাম করি, আমি তাহলে আগে আমি এখানে কিছুটা খাবো, এরপরে বাড়িতে আমার বাবা মা ভাই বোনের জন্য পাঠাবো, বা আমার ছেলে মেয়ে আমার হাজবেন্ডের জন্য পাঠাবো, বা ওয়াইফের জন্য পাঠাবো। এখন আমি যদি না পাঠাতে পারি, তো তারা কিভাবে কিনবে? আবার তারা যেগুলি কিনবে তারাও তো কারো না কারো কাছ থেকে কিনবে। তার মানে এই চেইন রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে? মানে আমরা আসলে এই ঢাকায় বসে কল্পনাও করতে পারি না, বিশেষ করে যারা আমরা ফিক্সড ইনকাম মানে পাচ্ছি, হ্যাঁ, ইউনিভার্সিটিতে বা টিচিং এ যারা আছি বা সরকারি চাকরি যারা করছেন, এরা কিন্তু প্রতি মাসে বেতন পেয়েই গেছেন। কিন্তু আমরা এই যে ফিগারগুলি দেখলাম, এগুলি আসলেই গ্লুমি, আসলেই ডিপ্রেসিভ। তো প্রথম আমরা গার্মেন্টস সেক্টরের কথা বললাম, যে মেইনলি 3টার কথা বললাম। একটা হচ্ছে এই গার্মেন্টস সেক্টর, আর একটা হচ্ছে আমাদের রেমিটেন্স ফ্লো। রেমিটেন্স ফ্লোটা একটু ভিন্ন রকম আসলে। আমি বলবো কি কেন। এই রেমিটেন্স আসলে আমাদের যে বাইরে প্রায় 1 কোটি, বাংলাদেশের প্রায় 1 কোটি লোক বিদেশে আছে এবং তারা দেশে টাকা পাঠায়। তো এর মধ্যে বেশি পরিমাণ আছে আসলে মিডল ইস্টে, এর বাইরে আছে মালয়েশিয়ায়, এরপর ইউরোপে আছে, ইউকেতে, ইতালিতে, এইসব দেশে প্রচুর বাংলাদেশি আছে। ইউএসএ, ইউকে, কানাডা এসব দেশেও আছে, কিন্তু উন্নত বিশ্বে আসলে তারা কিন্তু ওই লেবার হিসেবে যায় নাই। তারা গেছে অনেক ভালো ভালো চাকরিজীবী, মানে যারা হিউম্যান ক্যাপিটাল রিসোর্স পারসন, ওরা চলে গেছে। তো তারা তাদের কিন্তু পিছনের এইটা মানে দেশে কিন্তু খুব কম রেখে গেছে। বা যারা আমাদের একটু লো কোয়ালিটির জবের জন্য গেছে, শুধু টাকা ইনকামের জন্য গেছে, হ্যাঁ, সেই পরিমাণে কিন্তু বেশি। অর্থাৎ 1 কোটি লোকের মধ্যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে 80 থেকে 85 লাখ লোকই আসলে লেবার হিসাবে গেছে, লো ইনকামের লোক গেছে। তো ঠিক ওই গার্মেন্টস এর মতো এই 80 লক্ষ লোকের জন্য যদি আমার একটা হাউস হোল্ড সাইজ যদি 5 জন করেও হয়, তাই না, তো 5-80 তার মানে 4 কোটি। আগে পেলাম প্রায় 2 থেকে 2.5 কোটি, আর এর সাথে যোগ হলো প্রায়
4 কোটি, তার মানে 6-7 কোটি লোক ইম্প্যাক্ট তাদের নেগেটিভলি পড়ছে। যদিও আমাদের এই রেমিটেন্স ইনফ্লো আবার তা বলে না। আমরা পেপার পত্রিকা দেখতেছি যে আমাদের রেমিটেন্স ক্রমেই বাড়তেছে। তো আমি এর কারণগুলি আস্তে আস্তে বলবো। এটা হয়তো শর্ট টার্মে আমরা দেখতেছি, হ্যাঁ, বাড়বো। তো এই যে আমার যারা এক্সপেট্রিয়েট, যারা বাইরে থাকে, তারা টাকা রিপেট্রিয়েট করে, এখানে পাঠায়। তো এর ফলে কি হয়, এই টাকা দিয়েই আসলে এমপ্লয়মেন্ট জেনারেট হয়। তারপরে যাতে পভার্টি আমাদের রিডিউস হয়, হ্যাঁ, লিভিং স্ট্যান্ডার্ডটা আমাদের বাড়ে। মানে যারা এখানে থাকি তাদের না, যারা পাঠায় তাদের না, যারা আমরা এখানে থাকি তারা আসলে মজা করি, হ্যাঁ, তারা ওই টাকায় আমাদের লিভিং স্ট্যান্ডার্ড বাড়ায়। তারপর আমাদের এদিকে আমাদের রিজার্ভ বেড়ে যায়, ফরেন কারেন্সি রিজার্ভ বেড়ে যায়, হ্যাঁ। তারপরে এই ব্যালেন্স অফ পেমেন্টস আমাদের ভারসাম্য, আসলে ব্যালেন্স অফ পেমেন্টস তো ভারসাম্য, হ্যাঁ, আমাদের দেশের সাথে বাইরের দেশগুলির যে ব্যবসা বাণিজ্যের যে ব্যালেন্স, অর্থাৎ আমরা পজিটিভে থাকি নাকি নেগেটিভ, ডেফিসিট থাকি নাকি সারপ্লাস থাকি, এটাই হলো ব্যালেন্স অফ পেমেন্টস, এক কথায় জাস্ট সিম্পল। তো এই ব্যালেন্স অফ পেমেন্টসেও আমাদের এই যে ফরেন কারেন্সি আসতেছে, রেমিটেন্স আসতেছে, এটা কিন্তু ব্যাপক মাত্রায় প্রভাব পড়ে। তো যেটা বললাম যে 10 মিলিয়ন ওয়ার্কার্স, আসলে আমার কাছে মনে হচ্ছে যে 10 মিলিয়নের 80 মিলিয়ন টু 85 মিলিয়ন মিডল ইস্টে বা ইউকে, ইউএসএ, মালয়েশিয়ায় এগুলি থাকে, হ্যাঁ। এবং এটা এদের ইনওয়ার্ড রেমিটেন্স ধারণা করা হচ্ছিল কিছুটা কমবে। এর কারণ ট্রাভেল রেস্ট্রিকশন, কারণ তারা এই যেসব দেশে থাকে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে বা মিডল ইস্টেও কিন্তু করোনায় প্রচন্ড প্রভাব ফেলছে। এবং এই মালয়েশিয়ায় একটু কম, তারপরেও কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য বা ডেভেলপমেন্ট রিলেটেড ওয়ার্ক গুলি কিন্তু স্লো ডাউন হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই কম, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে কারফিউ দিয়েছে, অনেক দেশে ইকোনমিক স্লো ডাউন হয়েছে, এটা তো সব দেশেই হয়েছে, হ্যাঁ। তো রেস্ট্রিকশন হয়েছে, কিন্তু এত সত্ত্বেও আমাদের কিন্তু এই রেমিটেন্সটা বাড়ছে। রেমিটেন্স আসলে ফরেন কারেন্সিকেই বা টাকা পয়সাকেই আসলে যে কোনো টাকা পয়সাকেই রেমিটেন্স বলে। নরমালি আমরা রেমিটেন্স আসলে ফরেন কারেন্সিকেই এখানে যাচ্ছি, রেমিটেন্স আসলে টাকা পয়সাকেই রেমিটেন্স বলে। তো স্ট্যাটিস্টিক্স বলতেছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2018-19 এর থেকে এই বছরে 19-20-তে 10.87% বেড়েছে। এখন কেন বেড়েছে, এর বিভিন্ন ওপিনিয়ন আছে, কারণ আমরা এত সময় তো গ্লুমি চিত্রটাই বললাম, কিন্তু দেখতেছি যে আসলে আবার আমাদের আশীর্বাদ হয়ে আসছে শর্ট টার্মের জন্য, বা আমাদের রেমিটেন্স বেড়ে গেছে। এখন তো আমাদের 40 বিলিয়নের উপরে আমাদের রেমিটেন্স, হ্যাঁ, রিজার্ভ, মানে ফরেন কারেন্সি রিজার্ভ আছে। তো মানে মোটা দাগে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে সরকার এই যারা ফর্মাল চ্যানেলে ফরেন কারেন্সি পাঠায়, এদের 2% ইনসেন্টিভ দিচ্ছে। তো $100 যদি পাঠায়, তারা $102 এখানে পাচ্ছে, 2% তারা সরকার রেমিটেন্স। এটা বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে, ডিসিশনটা মেইনলি গভর্নমেন্টের। আর একটা কারণ হচ্ছে যে ওখানে তো চাকরি বাকরি সব, হয়তো অনেকে চাকরি হারিয়েছে, অথবা অনেকে জানে যে এদিকে দেশের অবস্থা খারাপ, যা কিছু তাদের সঞ্চয় ছিল, সঞ্চয় বা ধার কর্য করেও কিন্তু তারা পাঠিয়েছে আমার দেশে। মানে সাময়িকভাবে এর ফলে আমাদের রেমিটেন্সটা বেড়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক, মানে সেন্ট্রাল ব্যাংক, কিছু গাইডলাইন্স ইস্যু করছে যাতে ফর্মাল চ্যানেল হচ্ছে ব্যাংকিং চ্যানেল, আর কিছুই না। আমাদের ইকোনমির এই যে চ্যানেলগুলি আসলে আমরা বলি এভাবে যে ফর্মাল চ্যানেল, সেমি ফর্মাল, আর একটা হচ্ছে একেবারে ইনফর্মাল। তো ফর্মাল কোনগুলো, জাস্ট এগুলো আমরা স্টুডেন্টদের জন্য বিউটি, এগুলি স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, ফর্মাল চ্যানেল হচ্ছে এই ব্যাংকিং সেক্টর, ব্যাংক এবং নন ব্যাংক যেগুলি আছে, ইন্স্যুরেন্স, এগুলি হচ্ছে ফর্মাল। আর আমাদের দেশে অনেক এনজিও কাজ করে, এই এনজিও কে আমরা নরমালি সেমি ফর্মাল বলি, যে এই ফর্মাল চ্যানেল থেকে একটু ইসে। আর এই যে যেমন হাতে হাতে পাঠাই, হুন্ডির মাধ্যমে পাঠাই, হ্যাঁ, এগুলি হচ্ছে আসলে একদম মানে ইনফর্মাল চ্যানেল। তো বাংলাদেশ ব্যাংকও ফর্মাল চ্যানেলে সরকার বা বাংলাদেশ ব্যাংক বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যার ফলে আমাদের রিসেন্ট আমরা সুফলটা পাচ্ছি। এখন ইকোনমিক গ্রোথটা কি আমাদের দেশে? আমাদের ইকোনমিক গ্রোথ কিন্তু 80-র উপরে। আমরা কয়েক বছর ধরে আসলে জিডিপি, যেটাকে ইকোনমিক গ্রোথের বড় একটা ইন্ডিকেটর, যেটা দিয়ে আমরা মাপি, মেইন ইন্ডিকেটর হচ্ছে জিডিপি। এটা হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তো আমাদের টার্গেট ছিল 8.20, এর এগেইনস্টে আমরা অ্যাচিভ করছি হচ্ছে 5.2%। লাস্ট যে ফিসক্যাল ইয়ারটা, এই যে জুন 20-তে শেষ হয়ে গেল, 5.20%। হোয়ারএজ আমরা কিন্তু 18-19 অর্থ বছরে আমাদের জিডিপি ছিল 8.15%।
8.15% হওয়াতেই তো আমরা টার্গেটটা আরো বাড়িয়ে 8.20 করছি, 8.20 করছি, হ্যাঁ, 8.15 এর এগেইনস্টে, কিন্তু রিয়েলি আমরা 8.20 এর এগেইনস্টে 5.2 অ্যাচিভ করছি। হাওয়েভার এখন আমি যেহেতু আমি নিজে বাংলাদেশ ব্যাংকে চাকরি করি, আর এখন আমি ব্যাংকিং কিছু ডেটা দেব, যে ব্যাংকিং সেক্টর আসলে ব্যাংক আমরা যদি আমাদের ইকোনমিটাকে এভাবে চিন্তা করি যে আমাদের মানি হচ্ছে ব্লাড, আমাদের বডি হচ্ছে আমাদের শরীর। তো এই বডিতে হৃৎপিণ্ডের মাধ্যমে সমস্ত জায়গায় ব্লাড সার্কুলেশন হয়। কিসের মাধ্যমে সার্কুলেশন হয়? বিভিন্ন ভেসেল আছে, মানে পথ আছে, শিরা উপশিরা, হ্যাঁ। এই ভেসেল আসলে ব্যাংকিং সেক্টর, স্বাভাবিকভাবেই ব্লাড হচ্ছে আমাদের মানি, আর আমার শরীরটা হচ্ছে দেশ। তো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট, বিশেষ করে আমরা মানি মার্কেট বলি ফর্মাল ওয়েতে, ফাইন্যান্সিয়াল মার্কেট দুই ধরনের, এবং এর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, একটা হচ্ছে মানি মার্কেট। আমরা সেন্ট্রাল ব্যাংক মানি মার্কেটের অ্যাপেক্স বডি, এবং ব্যাংকিং নন ব্যাংকিং যে ইনস্টিটিউশনগুলি আছে এগুলি হচ্ছে আমাদের মানি মার্কেটের পার্টিসিপেন্টস, মানে ব্যাংকিং সেক্টর। এটা হচ্ছে আমাদের ভেসেল, সারা ইকোনমির মূল ভেসেল, এর মাধ্যমে আমাদের মানিটা সার্কুলেশন হয়। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক একটা পদক্ষেপ নিয়েছে, ইন্টারেস্ট রেট আমরা শুনি 9-6, হ্যাঁ, বা 6-9, আমরা যেভাবেই বলি 6%, 9%। এটা কিন্তু জাস্ট এই গত ফেব্রুয়ারিতে, এই বছরই ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে, হ্যাঁ, যে সেখানে আমাদের যে কোনো ধরনের ডিপোজিটের উপরে সর্বোচ্চ 6% ব্যাংকগুলো ইন্টারেস্ট বা প্রফিট দিবে, এবং ব্যাংকগুলো যে প্রতিষ্ঠানকে বা ব্যক্তিকে ঋণ দিবে সেটা যেন কোনোভাবেই 9%-এর বেশি না হয়। এটাকে আমরা 6-9 বলি, হ্যাঁ, 6% এবং 9%। তো এই ঘোষণাটা আসলো কিন্তু ফেব্রুয়ারি মাসে, এবং এটা কিন্তু উদ্দেশ্য আমার ইকোনমিক ডেভেলপমেন্টকে আরো দ্রুত মানে বৃদ্ধি করার জন্য। কিন্তু আমি আনলাকি শব্দটা বলবো না, এটা তো আসলে একটা প্যান্ডেমিক, হ্যাঁ, মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড সিচুয়েশন। আমি একটু ভুলে গেছিলাম শুরুতে, প্যান্ডেমিক, এপিডেমিক, এন্ডেমিক, এই শব্দগুলি আসলে জার্গন, এগুলি একটু বলবো করে ভুলে গেছিলাম। আমি শেষে বলবো, যেটাকে আমরা কেন আমি এক্ষুনি বলে ফেলি। প্যান্ডেমিক হচ্ছে যেটা পৃথিবীর বিভিন্ন বড় একটা অঞ্চল জুড়ে হয়, হঠাৎ কোনো ডিজিজ আউটব্রেক হলো, আমার এলাকায় হলো বা আমার একটা ডিস্ট্রিক্টে হলো, এটাকে বলে এন্ডেমিক। আর আমার 5-7টা ডিস্ট্রিক্টে হলো, একটু গ্রেটার রিজিয়নে যদি হয়, এটাকে বলে এপিডেমিক। যেমন আমার বাংলাদেশের অর্ধেকে হয়ে গেল, হঠাৎ করে একটা ভাইরাস আক্রমণ করলো, আবার কিছুদিন পর চলেও গেল, এটা হলো এপিডেমিক। প্যান্ডেমিক হচ্ছে ওয়ার্ল্ড, এখন এটা তো একেবারে সারা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে প্যান্ডেমিকটা। হ্যাঁ, প্যান্ডেমিকটা যদি অনেকগুলি দেশ যখন আক্রান্ত হয় তখন সেটাকে প্যান্ডেমিক বলে। এই জন্য এই করোনা ভাইরাসকে কিন্তু প্যান্ডেমিক বলতেছে এই WHO, বা আমরা এখন সবাই জানি। হাওয়েভার আমি যেটা বলছিলাম যে সেন্ট্রাল ব্যাংক এই ডিপোজিট রেট এবং লেন্ডিং রেট বলি আমরা, মানে ব্যাংকিং এর ভাষায়, ফিনান্সের ভাষায়, এই রেট দুটাকে আসলে ক্যাপ দিয়েছে। কি ক্যাপ? মানে এর উপরে ক্যাপ হচ্ছে ডিপোজিটে 6%, ব্যাংকগুলি, আমি যদি ডিপোজিট রাখি বা কোনো প্রতিষ্ঠান যদি ব্যাংকিং চ্যানেলে ডিপোজিট রাখে, ব্যাংক সর্বোচ্চ তাকে 6% দিবে, আবার ব্যাংকগুলি যদি লোন দেয় 9% দিবে। কিন্তু আমরা দেখছি কি, যে আমার মার্চে, অর্থাৎ 1-1.5 মাস পরেই কিন্তু কোভিড চলে আসছে। অর্থাৎ এটা যে ব্যাংকগুলি ইমপ্লিমেন্ট করবে, যে রেটে মেইনলি আমাদের আসলে ইনভেস্টমেন্টটাই মূল ফ্যাক্টর, যাতে আমাদের ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, দেশের ইকোনমি চাঙ্গা থাকে, এই রেটটা কিন্তু এই জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এটা আর মানে ওভাবে আমরা বলতে পারছি না যেটাই আমাদের কাজ হচ্ছে। আর একটা ডাটা আছে আমার কাছে, যেটা বলছে যে ইন্ডাস্ট্রিয়াল টার্ম লোন ডিসবার্সমেন্ট ঠিক একই সময়ের তুলনায় এই বছরে, মানে এই ফিসক্যাল ইয়ারে 45.43% কমে গেছে। ইন্ডাস্ট্রিয়াল লোন মানেই কিন্তু ডেভেলপমেন্ট, অর্থাৎ আমার এমপ্লয়মেন্ট, আমার ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা প্রতিষ্ঠা, এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লোনের মূল কাজ। হ্যাঁ, এটা দিয়ে তো আমার সেটা, এই ইন্ডাস্ট্রিয়াল লোনের ডিসবার্সমেন্ট আমার প্রায় 46% কমে গেছে, এটা আগের বছরের তুলনায়। তার মানে আমি তো বুঝতেই পারছি যে আমি ইন্টারেস্ট রেট কমিয়েও আসলে ওইভাবে আমার মানে ডিসবার্সমেন্ট হচ্ছে না লোনের, বিশেষ করে টার্ম লোনের। হ্যাঁ, এরপরে আরো যেটা সমস্যা হচ্ছে, যে যেহেতু ইন্ডাস্ট্রিগুলি আস্তে আস্তে বন্ধ হয়েছিল, তাদের তো এই যে লোন নিয়ে তারা ব্যবসা বাণিজ্য বা ব্যবসা প্রতিষ্ঠান চালু করে, মিল কারখানা করে, হ্যাঁ, এবং
এর থেকে ইনকাম করেই, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করে সেগুলি বিক্রি করেই তো রেভিনিউ জেনারেট করে। এবং রেভিনিউর একটা পার্টি কিন্তু তারা যে ঋণ হিসাবে নেয়, ডেট হিসাবে যে ব্যাংকগুলির থেকে নেয়, এটা আবার শোধ করে। এটাকে আমরা ব্যাংকিং এর ভাষায় বলি ডেট সার্ভিসিং ক্যাপাসিটি। আমার এই ঋণ পরিশোধের ক্যাপাসিটি আসলে এই প্রতিষ্ঠানগুলির কমে গেছে স্বাভাবিকভাবেই। ইভেন আমরা ব্যক্তি জীবনে আমাদেরও কমে গেছে, আমাদের ইনকাম কমে গেছে। আমি ইন্টারেস্ট নিয়েছি, এই লোন নিয়েছি, আমি শোধ করবো কিভাবে? আমি তাকে খেয়ে পড়ে বাঁচি। এই জন্য এই যে ডেট সার্ভিসিং ক্যাপাসিটি কমে যাওয়ার পরে ব্যাংকের টাকা পয়সাগুলো স্টাক হয়ে গেছে, মানে ফেরত দিতে পারছে না। এবং এর ফলে হয় কি, যে এই রেগুলার লোনও মানে খারাপ লোনে পরিণত হয়ে গেছে। এইটা একটা। আর একটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা নন পারফর্মিং লোন, অর্থাৎ ব্যাংকিং সেক্টরের টোটাল লোনসকে আমরা তার পারফরমেন্সের উপরে ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করি। আমরা যেটা সবচেয়ে খারাপ বা খারাপগুলিকে, নট সবচেয়ে খারাপ, আমরা খারাপগুলিকে বলি নন পারফর্মিং লোন। যে লোনটা রেগুলার দিচ্ছে নিচ্ছে, মানে প্রতিষ্ঠান বা ব্যক্তিরা লোন নিল এবং ফেরত দিল, এটা কিন্তু আমাদের রেগুলার লোন। আর যে লোনগুলি ফেরত দিচ্ছে না, ওই লোনগুলি পারফর্ম করছে না, সেগুলিকে আমরা মেইনলি নন পারফর্মিং লোন বলি। এটা কিন্তু গত বছরের তুলনায়, মানে জুন 20-তে, এখানে আমার 2টা কোয়ার্টারের তুলনা, আসলে আমরা এটা কোয়ার্টারলি করি আর কি, প্রতি কোয়ার্টারে আমরা এই রিপোর্টটা জেনারেট করি। তো দেখা যাচ্ছে যে মার্চের থেকে জুন কোয়ার্টারে এটা 9 থেকে 9.2 হয়ে গেছে। এখানে আরেকটু টুইস্ট আছে, আমি পরে বলবো, ঠিক আছে? বিউটি, আসলে যদি স্টুডেন্টরা কোশ্চেন করলে আমার জন্য সুবিধা হতো, মানে আলোচনার মধ্যে। না স্যার, আগে স্যার খুবই মজা পাচ্ছি স্যার কথাগুলো শুনে। এত ডাটা তো স্যার মানে জানাই ছিল না যে এত কিছু ভাবে ইকোনমিক রান হয়। স্যার আপনি ডাটাটা দেন স্যার, স্টুডেন্টদের কোনো কোশ্চেন থাকলে আমি স্টুডেন্টদেরকেও বলে রাখি যে কোনো কোশ্চেন থাকে তোমরা স্যারকে আস্ক করতে পারবে। স্যার আগে স্যার একটু প্রেজেন্টেশন শেষ করুন স্যার। ডেটা তথ্যপত্র কিন্তু আবার ভারাক্রান্ত করে ফেলছি না তো? না 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 স্যার, আমি স্যার শুনে খুবই ইয়ে হচ্ছি। তথ্যপত্র বেশি দিলে কিন্তু আবার আমরা কেমন জানো যে ডেটা বলতেছে, আসলে ডেটা অনেক কিছু বলে, তাই না? জি স্যার, ডেটা কথা বলে। হ্যাঁ, ডেটা কথা বলে। তো আরেকটা হচ্ছে আমাদের এনপিএল রেশিও বলি আমরা, নন পারফর্মিং, অর্থাৎ টোটাল লোনের সাথে টোটাল যে লোন, পারফর্মিং প্লাস নন পারফর্মিং, এর সাথে আমরা নন পারফর্মিং লোনের একটা রেশিও করি। এবং এটা ডিসেম্বর 19 ছিল 9.3%, যেটা আমি একটু সংশোধন করছি, জুন 19-এ এটা 11.7 ছিল, যেটা ডিসেম্বর 19-এ এসে একটু কমে 9.3%-এ এসেছে। যাই হোক, আমি পরে বলছি এর অবস্থাটা। এই ইমপ্রুভমেন্টটা কেন? এই ইমপ্রুভমেন্টটা হচ্ছে জুন 19-এ, এখানে জুন 19 ডিক্রিজ এত পার্সেন্ট, আমি সরি, আসলে এই ডিসেম্বর 19-এ ছিল 11.7%, যেটা জুন 20-এ এসে 9.3%, একটু ভালোর দিকে। বাট কেন? আমরা এত সময় বলতেছি গ্লুমি পিকচার, বাট এটা কেন একেবারে মানে খুব সুন্দর একটা জুসি জিনিস, বাট কেন আমি একটু বলছি। এটাও বাংলাদেশ ব্যাংকের বা সেন্ট্রাল ব্যাংকের একটা গুড ইনিশিয়েটিভটা কি? আমরা এই যে অ্যাসেট, এই লোনস অ্যাডভান্স কিন্তু একটা ব্যাংকের মূল অ্যাসেট, মূল সম্পদ, যেটা দিয়ে সে আর্ন করে। মূল তার আর্নিং অ্যাসেট হচ্ছে লোনস অ্যান্ড অ্যাডভান্স, যেটাকে আমরা বাংলায় ঋণ অগ্রিম বলি সিম্পলি। তো এটাকে এই কতদিন পর্যন্ত এই টাকাটা দেয় না, অর্থাৎ একজন ঋণ গ্রহীতা ঋণ নিল এবং নিয়ম হচ্ছে যে সে নিয়মিতভাবে পরিশোধ করবে, আবার নিবে আবার দিবে। একবার নিয়ে গেল, এরপরে যদি সে না দেয়, আমরা হিসাব করে দেখি, যদি তার এই না দেওয়ার সময়টা 3 মাস বা তার থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটাকে একটা ভাগে ভাগ করি। এটাকে বলি আমরা সাবস্ট্যান্ডার্ড, বাংলায় বলি আমরা 3টা ভাগে ভাগ করি। আসলে 4টা ভাগ আমাদের। একটা হচ্ছে একেবারে আনক্লাসিফাইড, মানে রেগুলার লোন, আমরা এটাকে আনক্লাসিফাইড বলি। আর আরেকটাকে বলি ক্লাসিফাইড, যেটা ইররেগুলার হয়ে যায়, দেওয়া নেওয়াটা ইররেগুলার হয়ে যায়। এখন আনক্লাসিফাইডের মধ্যে 3টা ভাগ আছে, যদিও এই জিনিসগুলি স্টুডেন্টরা ওভাবে বুঝবে না। আমি চেষ্টা করতেছি সহজবোধ্য ভাষায় কিন্তু বলার জন্য। আমি কোনোভাবেই ব্যাংকিং টার্ম ইউজ করছি না, বা করলেও সেটাকে আবার ব্যাখ্যা করছি। আমরা একটা হলো পেলাম আনক্লাসিফাইড, যেটা ভালো, রেগুলার দেয়া নেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে, কারণ এটা কিন্তু এরকম যে যেটা নিবে সেটা ফেরত দিবে, ওটা তাকেও দেবো আবার অন্যদেরকেও দেবো। এবার চ্যানেলটা কিন্তু এভাবে ঘুরে, সাইকেলটা কিন্তু এভাবে ঘুরে। হ্যাঁ,
যে আমি টাকা ইনভেস্ট করছি, সেই টাকা ফেরত আসতেছি, ওই টাকা আমি আবার কিন্তু বিভিন্ন জায়গায় আবার ইনভেস্ট করবো, আবার সেখান থেকে আসবে, এইভাবে কিন্তু ঘুরে সার্কুলেশনটা কিন্তু এভাবে হয়। এখন আমি একজনকে টাকা দিলাম, সে টাকা ফেরত দিল না, তো আমি কিন্তু ওই টাকাটা ইউজ করতে পারছি না, আমার স্টাক আপ হয়ে গেল মানিটা। তো যা হোক, এই কতদিনে ফেরত দিল না, কতদিন ধরে সে আটকে রাখলো, এর উপরে ভিত্তি করে আমরা ওই 3 ভাগে ক্লাসিফাই করি। একটু খারাপ যেটা, সেটাকে আমরা সাবস্ট্যান্ডার্ড বলি, তার থেকে যেটা একটু বেশি খারাপ সেটাকে আমরা ডাউটফুল বলি, আর যেটা একেবারেই খারাপ মানে 12 মাস বা তার থেকে বেশি হয়ে গেছে আর ফেরত দিচ্ছে না, এটাকে আমরা ব্যাড বলি। এই 3টা মিলেই কিন্তু আমার নন পারফর্মিং লোন। পারফর্মিং হচ্ছে আবার আনক্লাসিফাইড চা, ক্লিয়ার? আর নন পারফর্মিং হচ্ছে যেগুলি ফেরত দিচ্ছে না, সেটার একটু ক্যাটাগরি যেটা বললাম, সাবস্ট্যান্ডার্ড, ডাউটফুল এবং আমরা ব্যাড অর লস বলি ব্যাংকিং এর ভাষায়। তো আমার এই নন পারফর্মিং লোনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে এই কোভিডের একেবারে শুরুর দিকেই। এই কোভিডের শুরুর থেকে কিন্তু সেন্ট্রাল ব্যাংক খুব পরিমাণ পজিটিভ মুডে ছিল। আমরা কিন্তু কি বলবো, আমরা ছিলাম, প্রোঅ্যাক্টিভ ছিলাম, রিঅ্যাক্টিভ না। আমি আমার কথা বলছি না, যদিও আমি এখানে বাংলাদেশ ব্যাংকের পরিচয় আসিনি, আর আমার স্টুডেন্টরা তো আসলে আমি কিন্তু এখানে বাংলাদেশ ব্যাংকের পরিচয় একেবারেই আসিনি। যেহেতু আমি একটা প্রফেশনের সাথে জড়িত আছি, আমার ওই কথাগুলি কিন্তু আসবেই। আমি এই বিষয়টা ওই 2 মাস কিন্তু আমরা পার্সোনালি, আমি যে ডিপার্টমেন্টে ছিলাম, আমার ওই ডিপার্টমেন্টের ওই সময় আমি ওই ডিপার্টমেন্টে ছিলাম না, বাট আমি তখন যে ডিপার্টমেন্টে ছিলাম ওই ডিপার্টমেন্টগুলির অ্যাক্টিভিটিস কিছুটা স্লো ছিল এই কোভিড এর কারণেই। কিন্তু যে ডিপার্টমেন্ট আমার এই যে কাজগুলি ব্যাংকিং এর যে পলিসি করে, বিউটিকে একটু বলে রাখি, যখন আমি আপনাদের ক্লাসে মানে টিচিং এ মানে সরাসরি ছিলাম ফিজিক্যালি, তখন কিন্তু আমি ওই ডিপার্টমেন্টে ছিলাম। এটা আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ব্যাংকিং রেগুলেশন পলিসি ডিপার্টমেন্ট। আমরা মেইনলি যে পলিসিটা করি, যে ডিপার্টমেন্ট থেকে ব্যাংকিং এর বিভিন্ন পলিসি হয়, তো আমাদের এই এরকম বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আছে যারা সরাসরি ব্যাংকিং পলিসি করে। কিছু ডিপার্টমেন্ট আছে আমরা সুপারভিশনের সাথে জড়িত। হ্যাঁ, তো ওই এই ডিপার্টমেন্টগুলি ওভারঅল বাংলাদেশ ব্যাংক কিন্তু খুব প্রোঅ্যাক্টিভ মুডে ছিল, যে কোথায় কি হলো তার খবর আসলো তারপরে আমরা পলিসি করবো তা না, পলিসিটা আমরা আগে ভাগেই দিয়ে দিছি। আমরা বুঝতে পারছি যে এই জিনিস হবে, পলিসিগুলি আমরা আগেই করে ফেলছি। তো বাংলাদেশ ব্যাংক ওই যে ক্লাসিফিকেশন আমি বললাম, এই ক্লাসিফিকেশনটা এই যে সময়টা বাংলাদেশ ব্যাংক একটু ডিলে করছে, যাতে আর একটা বিষয় আছে আমি একটু বলে রাখি, যেহেতু বলছি স্টুডেন্টদের জানার জন্য বা আপনাদেরও জানার জন্য, অথবা আপনারা হয়তো জানেনও, আমরা এই যে ক্লাসিফাই হয়ে গেলে আমাদের যে ব্যাংকগুলো চলে যে আইনে, শিডিউলড ব্যাংকগুলি যে আইনে চলে, সেটা সেই আইনটা নাম হচ্ছে ব্যাংক কোম্পানি আইন 1901। যদি কেউ ঋণ খেলাপি হয়, ঋণ খেলাপির একটা ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। যদি কেউ ঋণ, এবং সেই সংজ্ঞাটা কারা নির্ধারণ করবে? সেন্ট্রাল ব্যাংক নির্ধারণ করবে, আইনে বলা আছে। এবং আইনে এও বলা আছে যদি কেউ ঋণ খেলাপি হয়, সে আর নতুন করে লোন পাবে না। তো বাংলাদেশ ব্যাংক, যেহেতু বাংলাদেশ ব্যাংকে আইনে ক্ষমতা দেওয়া আছে, সেন্ট্রাল ব্যাংকে যে বাংলাদেশ ব্যাংক এই ডেফিনেশনটা দিবে, সেটা একেবারেই কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট, যে এত মাস যদি কেউ লোন না দেয় সে খেলাপি হবে। তো বাংলাদেশ ব্যাংক এই মাসটাকে একটু ডিলে করে দিছে। আগে ছিল যেমন 6 মাস না দিলে খেলাপি হবে, এখন বাংলাদেশ ব্যাংক বলে দিল যে না, তোমরা 12 মাস না দিলেও খেলাপি হবে না, এরকম যে একটু লিঙ্গার করে দিছে, যাতে, কারণ কেউ একবার খেলাপির খাতায় নাম উঠে গেলে সে কিন্তু আর নতুন করে ঋণ পাবে না, লোন ব্যাংকিং ফ্যাসিলিটি পাবে না, মানে লোন রিলেটেড যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো সে পাবে না। তো এটা এক বাংলাদেশ ব্যাংকের একটা গুড ইনিশিয়েটিভ এবং যুগান্তকারী পদক্ষেপ। কারণ কোনো ব্যবসায়ী বা ব্যবসায়ী সম্প্রদায় যদি ক্লাসিফাইড হয়ে যায় বা খেলাপি হয়ে যায়, সে কিন্তু নতুন করে ঋণ পাবে না। তো বাংলাদেশ ব্যাংক তাদেরকে একটা সুযোগ দিয়ে দিল। টাইম হলে বলবেন কিন্তু বিউটি, টাইমিংটা কিন্তু জি স্যার, সমস্যা নেই স্যার, আপনি স্যার কন্টিনিউ করেন স্যার, টাইম আছে স্যার। মাইক পেলে আমরা বাঙাল তো। না স্যার, এই জিনিসগুলো স্যার জানতে পেরে খুব ভালো লাগছে। হ্যাঁ, না জিনিসগুলি ব্যাংকিং তো অত ভালো যে তাও না, যাই হোক। তো আমি নেগেটিভ কথাবার্তাগুলি বললাম, এখন আমরা পজিটিভের দিকে যাচ্ছি। আমার সেন্ট্রাল ব্যাংক কি করছে, বা আমরা কি কি নিয়েছি, বা কি সিনারিও, মানে ব্যাড সিনারিও গুলি আমি বললাম। এইবার আমরা আরো পজিটিভ, একটা তো পজিটিভ বলেই দিলাম যে বাংলাদেশ ব্যাংক এই ইনিশিয়েটিভ নিছে। হ্যাঁ, যে এখন আমি একটু ফিগার দিয়েই বলবো, সহজভাবে বলবো, গভর্নমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক আসলে সরকার এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু সহযোগী প্রতিষ্ঠান, পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান। গভর্নমেন্ট করে ফিসক্যাল পলিসি, সরকার যে সহায়তা দিয়েছে সেটাকে আমরা ফিসক্যাল পলিসির আওতায় বলি, ফিসক্যাল সাপোর্ট। হ্যাঁ,
আর বাংলাদেশ ব্যাংক যেটা দেয়, যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকই মনিটারি পলিসি করে। মনিটারি পলিসির মানে হচ্ছে মানি, মূল হচ্ছে আসলে মানি সাপ্লাই। মানি মেইনলি আমার মনিটারি পলিসির টার্গেট থাকে ইন্টারেস্ট রেটের দিকে এবং ইনফ্লেশনটাকে একটা সহনীয় মাত্রায় রাখা। এই আমরা ডেভেলপমেন্টও চাই, পাশাপাশি ইনফ্লেশনটাকেও মানে কম রাখতে চাই, আবার আমরা দেশের ডেভেলপমেন্ট চাই, ইকোনমিক ডেভেলপমেন্ট চাই। মানে এটা খুবই জটিল একটা কাজ এবং জটিল একটা সিস্টেম মনিটারি পলিসি। ইন্টারেস্ট রেট আমরা কম রাখতে চাই আমার ডিজায়ারেবলের মধ্যে, যাতে আমার ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা এগুলি দেশের ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলি বাড়ে। ইন্টারেস্ট রেট বেড়ে গেলে তো মানুষ লোন নিতে পারবে না, বা কনজিউমার যারা কনজিউম করবো তারাও আমরা কনজিউম করতে পারবো না লোনের মাধ্যমে। হ্যাঁ, আবার ইনফ্লেশন বেশি বেড়ে গেলে মানুষজনের দ্রব্য বা সেবা মানে গুডস অ্যান্ড সার্ভিসেস আমাদের কেনার ব্যাপারটা আমাদের আয়ত্তের বাইরে চলে যায়। হ্যাঁ, তো সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাই এর মাধ্যমে একটা মেকানিজম, এমন ভাবে একটা মেকানিজম করে যে দেশের গুডস অ্যান্ড সার্ভিসেস টোটাল যে আছে এর সাথে কি পরিমাণ মানি আমার ইকোনমিতে থাকা দরকার, এবং আমার এই ডিজায়ার্ড ইন্টারেস্ট রেট এরকম রাখতে চাই, এবং আমার ইন্টারেস্ট রেট এরকম রাখতে চাই, কিন্তু দেশের ফুল এমপ্লয়মেন্ট চাই, দেশের ডেভেলপমেন্ট চাই। তো এই কাজটা করে মেইনলি সেন্ট্রাল ব্যাংক, যে কোনো দেশেরই মনিটারি পলিসিটা করে সেন্ট্রাল ব্যাংক। আর ফিসক্যাল পলিসিটা কিছুই না, জাস্ট সরকারের আয় এবং ব্যয়। মেইনলি আমাদের মতো ডেভেলপিং বা দেশের অধিকাংশ দেশেরই আসলে ডেভেলপিং যে দেশগুলি আছে, যারা ডেভেলপ করতেছে, তারা আমরা যে ফিসক্যাল পলিসি কিছুই না, বাজেট, জাস্ট সিম্পল বাজেট, সরকারের আয় এবং ব্যয়। মেইনলি সরকার প্রথম ব্যয় আসলে কোথায় কোথায় ব্যয় করবে সেটা হিসাব করে আগে, এরপরে সে কোথা থেকে অর্থ আসবে সেটা হিসাব করে। যেহেতু আমি বলছি আমি ডেভেলপিং, অর্থাৎ সরকারের এখানে প্রচুর খরচ করার জায়গা, মানে খরচ করার জায়গা না, খরচ করতে হয়। সরকারের খরচ মানে কিন্তু এক্সপেন্ডিচার না, এটা এক ধরনের ইনভেস্টমেন্ট, এটা কমপ্লিটলি ইনভেস্টমেন্ট। তো এই ইনভেস্টমেন্টটাই আসলে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার। তো সরকার বেশি খরচ করবে কিন্তু আয় তো কম। আয়ের মূল সোর্সটাই কিন্তু ট্যাক্স। ট্যাক্স কিন্তু সরকারের আয়ের, আমরা যে ট্যাক্স দিই আমরা বা প্রাতিষ্ঠানিক বা বিভিন্ন ভাবে যে আমাদের এক্সপোর্ট করি, ইম্পোর্ট করি, দেশে যে গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি করি, এর উপরে যে কিছু চার্জ সরকারকে দেই, এইটাই কিন্তু সরকারের মূল আয়। আর খরচের খাত তো ব্যাপক। সরকার বড় একটা কর্মকর্তা কর্মচারী, বড় একটা অংশ সরকারের মানে সরকারি যন্ত্রের সাথে জড়িত। সরকার তাদের কাছ থেকে তাদের সার্ভিস কিনতেছে, তাদের বেতন দিতে হয়। কিন্তু তার চাইতে বড় যে আমাদের মতো দেশের সরকারের প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হয়। যেমন এই যে পদ্মা সেতু, এটা কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট এখানে গেছে। এরকম রাস্তা ঘাট, স্কুল, কলেজ, সারা দেশের ইনফ্রাস্ট্রাকচার সরকারের তৈরি করতে হয়। এখানে সরকারের ব্যয় করতে হয়, এক্সপেন্ডিচার করতে হয়, মানে ইনভেস্টমেন্ট, এটাকে ইকোনমিক্স এর ভাষায় বলে। তো তাহলে ফিসক্যাল পলিসিটাও বুঝলাম আমরা, আয় ব্যয়। এখন সরকার যে ব্যয় করবে টাকার সোর্স কি? একটা সোর্স হচ্ছে আমি জানি যে ট্যাক্স, আমরা একটু আগে বললাম যে রেভিনিউ হচ্ছে ট্যাক্স মেইনলি, বাট এই ট্যাক্সে সব হয় না। সরকার বিদেশ থেকে কিছু ঋণ নেয়, এখন সেখানেও আস্তে আস্তে কমে গেছে, কারণ পৃথিবীর অনেক দেশই আমাদের কম্পিটিটর, তারাও ঋণ চায়। আর ঋণের যোগানদাতা তো উন্নত দেশগুলি বা ওয়ার্ল্ড ব্যাংক বা IMF, এরা কত ধরনের দিবে। তো সেক্ষেত্রে সরকারের আর একটা বড় সোর্স হচ্ছে ডোমেস্টিক সোর্স। সরকারের এই যে লোন বা ডেট বা ঋণ নেওয়ার উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে দেশের বাইরের, একটা দেশের ভিতরের। দেশের ভিতরে হচ্ছে মেইনলি ব্যাংকিং চ্যানেল। হ্যাঁ, তো এগুলি বললাম বাজেটের কারণে। তো এই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিন্তু সরকার ঋণ নেয়। তো যাই হোক, প্রথমেই আমরা দেখতেছি যে এই ফিসক্যাল পলিসিতে সরকার কি কি সাপোর্ট দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল এবং সার্ভিস সেক্টরের ওয়ার্কিং ক্যাপিটাল লোনের জন্য সরকার 30,000 crore, আসলে আমি যদি এক্সাক্ট ফিগার মানে লামসাম ফিগার বলি, আসলে 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা, হ্যাঁ, সরকার দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকেরটাও আছে। তো প্রথমেই আমি বলছি যে প্রায় 30,000 কোটি টাকা দিয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টরে। 20,000 কোটি টাকা দিয়েছে কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজেস এই খাতে। 5,000 কোটি টাকা দিয়েছে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রি আছে, তাদের যে এমপ্লয়িরা আছে তাদের স্যালারি অ্যালাউন্সেস দেওয়ার জন্য। এর বাইরে আমাদের একটা EDF
ফান্ড আছে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, এটা সরকারেরই ফান্ড, এটা বাংলাদেশ ব্যাংক এই ফান্ডটা ম্যানেজ করে। ওটার এই ফান্ডে ছিল আগে 3.5 বিলিয়ন ইউএস ডলার। আসলে এই ফান্ডের মেনলি এটা ডলারে, ফরেন কারেন্সি, ফরেন এক্সচেঞ্জে এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠানগুলি লোন নিতে পারে এখান থেকে একেবারে চিপ রেটে ডলারে। এখানে সরকারের এই ফান্ডে ছিল 3.5 বিলিয়ন, হ্যাঁ 3.5 বিলিয়ন, যেটা এই কোভিডের কারণে সরকার বাড়িয়ে 5 বিলিয়ন করেছে। 5 বিলিয়ন মানে 500 কোটি ডলার, হ্যাঁ 500, 100 কোটিতে 1 বিলিয়ন, 500 কোটি ডলার এই ফান্ড এই কোভিডের কারণে। আগের গুলি তো গেলি লোকাল, এটা কিন্তু যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠান, যারা এক্সপোর্ট, এটা কিন্তু শুধুমাত্র এক্সপোর্টের জন্য দেওয়া হয়। আমি আর জটিল ভাবে বলছি না, সিম্পলি যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠান এই এক্সপোর্ট রিলেটেড কাজের জন্যই এই 5 বিলিয়ন মানে 500 কোটি ডলার এর প্রায় 4,500 কোটি টাকা মনে হচ্ছে আমার কাছে। হাউএভার এর বাইরে আমাদের প্রি শিপমেন্ট ক্রেডিট আছে, এখানে একটা রিফাইন্যান্সিং স্কিম আছে, এখানে দিছে 5,000 কোটি টাকা। হ্যাঁ আমি একটু বলি, প্রি শিপমেন্ট ক্রেডিট হচ্ছে আমি যে এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার জন্য আমার শিপে বা বিমানে তুলতে হয়, এই তোলার আগে আমার যে ম্যাটেরিয়ালস মানে ফিনিশড গুডস তৈরি করতে বিভিন্ন ধাপে খরচ হয়, এর একটাকে আমরা প্রি শিপমেন্ট ঋণ বলি। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা এখানে 5,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে রিফাইন্যান্সিং স্কিম। রিফাইন্যান্সিং স্কিম কিছুই না, নামটা কেমন যেন জটিল, জিনিসটা সহজ বললে। প্রথম কোন ব্যাংক ঋণ দিবে, ওই ঋণটা পরে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে লো রেটে পাবে। এখন এই মুহূর্তে এটা 4%। এই মুহূর্তে মানে ব্যাংক কোন প্রতিষ্ঠানকে দিল 9% বা 8% বা 7%, সে এই ফান্ডটা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পাবে 4%, সে বাংলাদেশ ব্যাংকে ফেরত দিবে দীর্ঘমেয়াদে 4%। এটাই হচ্ছে রিফাইন্যান্স, অর্থাৎ ফাইন্যান্স করা, ওই ফাইন্যান্সটা আবার বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলিকে ফাইন্যান্স করে। জাস্ট এটাকে আমরা এটা ব্যাংকিং এর ভাষায়, সেন্ট্রাল ব্যাংকিং এর ভাষায় রিফাইন্যান্সিং বলি। আর একটা আছে আলট্রা পুয়ার ফ্যামিলির জন্য সরাসরি নগদ, আমরা সবাই জানি 50 লক্ষ আলট্রা পুয়ার, একেবারে দরিদ্র, আলট্রা মানে অতি দরিদ্রদের প্রতি ফ্যামিলিকে 2500 টাকা করে নগদে দিছে মোবাইলে, আমরা জানি তো এটা। এরকম 50 লাখ ফ্যামিলিকে, ক্যান ইউ ইমাজিন? ব্যাপক টাকা। এর বাইরে আমার এগ্রিকালচার সেক্টরের এগ্রিকালচারের প্রোডাকশনটাকে বুস্ট আপ করার জন্য বা যাতে এর গতিটা থাকে এজন্য দিয়েছে 9,500 কোটি টাকা সাবসিডি দিয়েছে সরকার। সাবসিডি কি? সাবসিডি হচ্ছে যে আমার একটা লোন দিতে 9% খরচ হয়, অথবা আমি 9% লোন দিতে চাচ্ছি, সরকার বলল আমার কৃষকরা গরিব, 9% তারা ঋণ নিতে পারবে না বা 8% ঋণ নিতে পারবে না, তুমি তাদেরকে 5% দিয়ে দাও। তো ব্যাংক তাহলে এই 4% কোথা থেকে পাবে? এই 4% সরকার দিয়ে দিবে, এটাকে সাবসিডি বলে, এটাকে সাবসিডি বলে। তো এরকম 9,500 কোটি টাকা এই এগ্রিকালচার সেক্টরে সরকার সাবসিডি দিয়েছে। বাংলায় আসলে ভর্তুকিও বলে, হ্যাঁ ভর্তুকিও বলে, এটাকে ভর্তুকিই বলে আসলে। এর বাইরেও সরকার হেলথ কেয়ার প্রফেশনালদের বা ইভেন ব্যাংকে ট্যাঙ্কেও যারা চাকরি করে বা সরকারি যারা চাকরি করতো, এরা কিন্তু কোভিডে আক্রান্ত হলে বা যদি এক নাগাড়ে, আমার মনে হয় 10 দিন বা কতদিন যদি অফিসে কোভিডকালীন সময়, এই সময়টা 1-2 মাস ছিল, যদি তারা মাসের মধ্যে 8 থেকে 10 দিন যদি অফিস যারা করেছিলেন তাদের কিন্তু 1 মাসের বেতন দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ এটা সরকারেরই একটা উদ্যোগ। এই হচ্ছে আমার মানে সংক্ষেপে ফিসক্যাল সাপোর্ট যে দিল, স্টিমুলাস প্যাকেজ বলি আমরা, এর সরকারের পার্টের কথা বললাম। এই পার্টের পাশাপাশি সেন্ট্রাল ব্যাংকও পলিসি সাপোর্ট দিয়েছে, ওই টাকাগুলো কিন্তু ম্যাক্সিমাম সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলেই গিয়েছে। এর বাইরেও আমি আগে বললাম ফিসক্যাল সাপোর্ট, এখন বলি আমি মনিটারি সাপোর্ট। সেন্ট্রাল ব্যাংক কি দিয়েছে? প্রথমে আমি বলি সেন্ট্রাল ব্যাংক এই কোভিড কালীন ইস্যুর মধ্যেই শুরুর দিকেই ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট অর রেশিও, যেটাই আমরা বলি ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, CRR, যারা বিজনেসে পড়ছে, ফাইন্যান্সে পড়ছে বা ইভেন ইকোনমিক্সে এই CRR আছে, আমরা ব্যাংকিং এর ভাষায় CRR বলি, এটা আসলে কিছুই না, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকগুলি
জনসাধারণ বা প্রতিষ্ঠানের কাছ থেকে যে আমানত নেয় তার একটা সার্টেন পার্সেন্টেজ সেন্ট্রাল ব্যাংকে রাখতে হয়, কারেন্ট অ্যাকাউন্টে নগদে রাখতে হয়। এইটাকেই বলে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও অর ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। এইটা আগে ছিল 5%, এই কোভিড এর সময় এটা সেন্ট্রাল ব্যাংক কমিয়ে, বাংলাদেশ ব্যাংক কমিয়ে এটাকে 4% নিয়ে এসেছে। অর্থাৎ 100 টাকা যদি সে ডিপোজিট কালেক্ট করে, আগে যেখানে তাকে 5 টাকা রাখতে হতো, এখন তাকে 4 টাকা রাখতে হয়, 100 টাকায় 4 টাকা। হ্যাঁ, এটা কিন্তু আসলে মনিটারি পলিসির একটা টুলস। হ্যাঁ, 4 টাকা, তার মানে তার কি, তার লোন দেওয়ার ক্যাপাসিটি এখন 96 টাকা, আগে 95 টাকা ছিল, এখন 96 টাকা হয়ে গেল। এ হলো একটা পলিসি সাপোর্ট। আর একটা পলিসি সাপোর্ট হচ্ছে রেপো। রেপো কিছুই না, বাংলাদেশ ব্যাংক শিডিউলড ব্যাংকগুলিকে, বিশেষ করে নন ইসলামিক ব্যাংকগুলিকে, আমাদের দেশে কিন্তু এখন 7-8টা ইসলামী ব্যাংক আছে। আমার এখন এই মুহূর্তে ব্যাংক হচ্ছে 61টা। একটা রিসেন্টলি একটা অনুমোদন দিয়েছে, এটা এখনো আসে নাই বাইরে, বাট আমি ধরে নিচ্ছি 60টা ব্যাংক আছে, 60। সর্বশেষ ব্যাংক হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। 60তম ব্যাংক হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। হ্যাঁ, তো যাই হোক, ওদিকে যাচ্ছি না আমি। এর মধ্যে কিছু আছে, 7-8টা ব্যাংক আছে যারা শরিয়া আইনে, শরিয়া বেসড ব্যাংকিং করে। এদের জন্য কিন্তু এই রেপো নাই। রেপো হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ জামানত রেখে বাংলাদেশ ব্যাংক থেকে যে লোন নেয়, সেটাকে আমরা রেপো বলি ব্যাংকিং এর ভাষায়, বিজনেসের ভাষায়। বিজনেস না, মেইনলি ইকোনমিক্স এর টার্ম এটা। রিপার্সেজ এগ্রিমেন্ট, ব্যাংকগুলির সাথে সেন্ট্রাল ব্যাংকের একটা এগ্রিমেন্ট থাকে, এটাকে বলে রিপার্সেজ এগ্রিমেন্ট, সংক্ষেপে রেপো বলি। তো এটা আগে ছিল 6%, অর্থাৎ ব্যাংকগুলি বাংলাদেশের ব্যাংকের কাছ থেকে 6% রেটে টাকা ধার করতে পারত। 6% রেটে গভর্নমেন্ট সিকিউরিটিজ জামানত রেখে ধার করতে পারত। এখন সেটা কমিয়ে 4% করা হয়েছে। অর্থাৎ ব্যাংকগুলির এই টাকা ধার দেওয়ার খরচটা কমে গেল, ধার নেওয়ার খরচটা কমে গেল। সে আগে 6% দিতে হতো, এখন তাকে মাত্র 4.75, 6%-এর জায়গায় 4.75% দিতে হচ্ছে। আর একটা আছে রিভার্স রেপো। রিভার্স রেপোটা উল্টা, অর্থাৎ ব্যাংকগুলি বাংলাদেশ ব্যাংকে টাকা দেয়। একটা হলো রেপোতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ধার নেয়, আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের টাকা ধার দেয়। এটাকে বলি আমরা রিভার্স রেপো, উল্টা ওটার। তবে এইটা কম হয়, এটা সেন্ট্রাল ব্যাংক, এটা মনিটারি পলিসির অংশ। আমি একটু স্টুডেন্টদের জন্য বলে রাখি, বিশেষ করে বিজনেস বা ইকোনমিক্স এই রিলেটেড সাবজেক্ট যারা পড়ছে, তাদের এগুলি জানা দরকার এবং তারা জানে আমি আশা করি। রেপো, রিভার্স রেপো হচ্ছে যে কোনো সেন্ট্রাল ব্যাংকের মনিটারি পলিসি বাস্তবায়নের একটা টুল। আমার ইকোনমিতে মানি সাপ্লাই বেড়ে গেছে, যে কোনো ভাবে হোক টাকা বেড়ে গেছে। টাকা বেড়ে গেলে তার সরাসরি ইম্প্যাক্টটা কি? সরাসরি ইম্প্যাক্ট হচ্ছে ইনফ্লেশন হয়ে যায়। মানুষের হাতে বেশি টাকা থাকলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। মাস পাবলিক যেটাকে বুঝে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমরা বাংলায় বলি মুদ্রাস্ফীতি। এখন বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক কি করে, মানুষের কাছ থেকে টাকাটা ওই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিজেদের কাছে নিয়ে আসে। সেটা যে নিয়ে আসে, এটাকে রিভার্স রেপো বলে। মানে একটা উপায় হচ্ছে রিভার্স রেপো, আরো সিস্টেম আছে। আমি যেটা রেপোর সাথে আসছে রিভার্স রেপো, এটা আগে ছিল 4.75, এখন হচ্ছে 4। সিকিউরিটি বাইব্যাক, আমি একটু আগে বলছিলাম ফিসক্যাল পলিসিতে যে সরকার ডেফিসিট বাজেট করে, খরচ বেশি করে, খরচের একটা টাকা সে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ঋণ হিসাবে নেয়, সরকার নেয়। তো সরকার কি দেয় ব্যাংকগুলিকে? ব্যাংকগুলির থেকে তো টাকা নিল, তাই না? তাহলে সরকার ব্যাংকগুলিকে কি দেয় এর বিনিময়ে? এর বিনিময়ে একটা সার্টিফিকেট, আমি ধরে নিচ্ছি একটা সার্টিফিকেট। এখন আসলে কিছুই না, এখন হিসাব থাকে বাংলাদেশ ব্যাংকের কাছে যে ওর 100 টাকা সরকার নিছে, ওই 100 টাকার উপরে কিন্তু সরকার নির্ধারিত হারে ইনকাম দেয়। হ্যাঁ, এখন এই যে সিকিউরিটি বাইব্যাক হচ্ছে কিছুই না, ব্যাংকগুলির কাছে সিকিউরিটি আছে, মানে সরকার যে সিকিউরিটি দিলে এইগুলি আছে, বাংলাদেশ ব্যাংক কি করে, এই সিকিউরিটি অনেক সময় কিনেও নেয়, উল্টা কিনে নেয়। অর্থাৎ সরকারের কাছে টাকা বেশি আছে, তখন সরকার কি করে, তার ঋণটা আগে ভাগে পরিশোধ করে দেয়। এটাকে আমরা সিকিউরিটি বাইব্যাক বলি। এতে হয় কি, ওই ব্যাংকিং চ্যানেলের টাকাটা সেন্ট্রাল ব্যাংকে চলে আসে। সিকিউরিটি সেন্ট্রাল ব্যাংকে চলে আসে।
আর একটা হচ্ছে এডিআর। এডিআর হচ্ছে অ্যাডভান্স ডিপোজিট রেশিও। মানে এগুলি কিন্তু আমি সব মনিটারি পলিসির, আমরা যে সেন্ট্রাল ব্যাংক যে পলিসিগুলি নিয়েছে কোভিড কে সামনে রেখে বা কোভিড এর মধ্যে, যাতে আমরা ইকোনমিক ডেভেলপমেন্টটা বা অ্যাক্টিভিটিস গুলো দ্রুত আমাদের এক্সপার্টাইজ করে। এডিআর হচ্ছে অ্যাডভান্স ডিপোজিট রেশিও। আমি কিন্তু যতদূর পারি সিম্পলি বলার জন্য, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে সহজে। এডিআর কিছুই না, অ্যাসেট ডিপোজিট রেশিও। বিউটি, সমস্যা হচ্ছে? একা একা বলা না স্যার, না স্যার, না 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 স্যার, সমস্যা হচ্ছে না স্যার। এত প্লিজ জিনিস। স্যার কন্টিনিউ। অ্যাডভান্স ডিপোজিট রেশিও, ব্যাংকগুলি অ্যাডভান্স দেয়, তাই না? লোন দেয়। অ্যাডভান্স মানে কিছু না, কিন্তু লোন, লোনেরই একটা নাম হচ্ছে অ্যাডভান্স। তো এই লোন কত টাকা দিতে পারবে বাংলাদেশ ব্যাংক ঠিক করে নেয়। সে 100 টাকা যদি ডিপোজিট নেয়, তাহলে সে আগে, এই কিছুদিন আগেও ছিল, 85 টাকা ঋণ দিতে পারতো, অ্যাডভান্স দিতে পারতো 85 টাকা। এটাকে আমরা এডিআর বলি। এটাকে আমরা অ্যাডভান্স ডিপোজিট রেশিও বলি। 100 টাকা ডিপোজিট নিলে তার 85 টাকা সে ঋণ দিত। বাংলাদেশ 85% ছিল, বাংলাদেশ ব্যাংক এটাকে কিছুদিন আগে কমিয়ে 87% করেছে। তার মানে কি, 100 টাকা ডিপোজিট নিলে সে 87 টাকা লোন দিতে পারত। তার মানে তার লোনাবেল ফান্ড বেড়ে গেল, সে লোন দিতে পারার টাকাটা বেড়ে গেল, তার মানে সে তার লোন দেওয়ার ক্যাপাসিটি বেড়ে গেল। এটা একটা মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংক নিয়েছে। এর বাইরেও যে রেপোর কথা বললাম, রেপো কিন্তু আগে যখন তখন রেপো করা যায়। রেপোটা শর্ট টার্ম পিরিয়ডের জন্য মেইনলি হয়। বাংলাদেশ ব্যাংক এটাকে 1 বছর মেয়াদি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকগুলিকে টাকা ধার দেওয়া আগে ছিল শর্ট টার্মের, 7 দিন, মানে ওভারনাইট, 1 দিনের জন্য, 7 দিনের জন্য, 14 দিনের জন্য, 28 দিনের জন্য। এখন বাংলাদেশ ব্যাংক বললো যে না, তোমরা 360 দিনের জন্য নিতে পারবা, 1 বছরের জন্য টাকা ধার নিতে পারবা লো রেটে। এরপরে আরেকটা আছে ইডিএফ, তো আমি বললামই। হ্যাঁ, ইডিএফটা সরকারের, ওখানেও বলছি, আবারও বলি, যেটা আগে 3.5 বিলিয়ন ছিল এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। এক্সপোর্টটাকে বুস্ট আপ করার জন্য সরকার এক্সপোর্টারদের একটা ঋণ দেয়, মার্কিন ডলারে এই ঋণটা দেয় বাংলাদেশ ব্যাংক। এটা এই ফান্ডে আগে ছিল 3.5 বিলিয়ন ডলার, এটা ডলারে, এখন এটাকে 5 বিলিয়ন করা হয়েছে। রিসেন্টলি সেন্ট্রাল ব্যাংক আরেকটা পলিসি মেজার্স নিয়েছে, এটার নাম দিয়েছে ক্রেডিট গ্যারান্টি স্কিম। এটা কিন্তু এই কোভিড কে সামনে রেখেই, এই যে যজ্ঞ বা এই যে বড় একটা অ্যাক্টিভিটিস, ইকোনমিক অ্যাক্টিভিটিস কে বুস্ট আপ করার জন্য দেশের সেন্ট্রাল ব্যাংক অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ গভর্নমেন্ট নিয়েছে অনেকগুলি পলিসির কথা কিন্তু বললাম, অনেকগুলি স্কিমের কথা কিন্তু বললাম, প্রায় 1000 কোটি টাকার উপরে, 1 লক্ষ কোটি। পাশাপাশি এর অনেক ফান্ড দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আবার এই পলিসির কথাগুলি বললাম, সরকার, বাংলাদেশ ব্যাংক একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম নিছে কটেজ, মাইক্রো এবং স্মল এন্টারপ্রাইজেস গুলির যে ঋণ দেওয়ার জন্য। অনেক সময় অনেকের জামানত থাকে না, জামানতের অভাবে ব্যাংক অনেক সময় ঋণ দিতে চায় না। সেন্ট্রাল ব্যাংক একটা গ্যারান্টি স্কিম করলো যে আমি গ্যারান্টি দেব, ব্যাংক যদি ফেরত না দেয় আমি গ্যারান্টি দেব। হ্যাঁ, এটাকে আমরা নাম দিয়েছি ক্রেডিট গ্যারান্টি স্কিম। আর কিছুই না, জাস্ট আমি যেটা বললাম। হ্যাঁ, নর্মালি ব্যাংক তো জামানত ছাড়া ঋণ দিতে চায় না, এটা তো জাস্ট সিকিউরিটির বিষয় তার। তাহলে আমরা এখন এত সময় আমি যেভাবে আমি প্রথমেই বলে আসছি যে কয়টা বাজে বিউটি? 8:06 বাজে। হ্যাঁ স্যার 8:06 বাজে স্যার, সমস্যা নেই। আচ্ছা, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা তাহলে আমরা নেগেটিভ প্রথম কোভিড এর সম্পর্কে ইন্ট্রোডাকশনটা বললাম এবং কিছু ওয়ার্ল্ডের গ্লুমি সিনারিও বললাম। আমার বাংলাদেশের ইকোনমির কিছু ডেটার কথা বললাম, যেটা আমাদের সুন্দর শোনালো না বা আসলেই খারাপ সিনারিও। হ্যাঁ, তারপরে আমরা কিন্তু পজিটিভ অনেক কথা বলছি, তাই না? যে সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্ট অনেকগুলি পলিসি নিয়েছে, সেগুলির কথা বললাম। এখন আমরা সামনে আসলে কি করতে পারি, আরো কি করার আছে, আমাদের ওয়ে ফরওয়ার্ডটা এখন আমি আশা করতেছি 10 মিনিটের মধ্যে শেষ করব, প্রায় শেষের দিকে আমাদের। প্রথম হলো পাবলিক প্রাইভেট সেক্টরকে সুন্দর একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে বুস্ট আপ করতে হবে। এবং সেগুলি আমার মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি, দুইটা পলিসি কিন্তু আমার দেশের উন্নয়নে, ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য একেবারেই জড়িত। এইটা হতে হবে প্রুডেন্ট, কশাস এবং ডিসিপ্লিন, এই ফিসক্যাল এবং মনিটারি পলিসি। হ্যাঁ, মানে জাস্ট আমার ওয়ে ফরওয়ার্ড তো সবার জন্যই। আমাদের এই আসার কথা হচ্ছে গত আগস্ট থেকেই কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট, আমার ডোমেস্টিক ডিমান্ড কমে গেছে না এই কোভিড এর কারণে।
মানে বেতন টেতন পাই নাই, চাকরি বাকরি নাই, ইকোনমিক অ্যাক্টিভিটিস কম, কাজে খাওয়া দাওয়াও কম, আমার ডিমান্ডও কমে গেছে স্বাভাবিকভাবে। আর ডিমান্ড কমে জি যাওয়া স্যার। মানে সাপ্লাই কমে যাওয়া, সবকিছুতেই এটা আসলে আস্তে আস্তে বাড়তেছে। হ্যাঁ, এবং আরো একটা সুন্দর কথা বা হোপের কথা, আশার কথা এই, আমার রেডিমেড গার্মেন্টস এর যে এক্সপোর্ট অর্ডার গুলো বাতিল হয়েছিল সেগুলি 26% রিগেইন করে ফেলছে। হ্যাঁ, এবং আগস্টে আমার এই আরএমজির গ্রোথ হয়েছে গত ইসের তুলনায় 44.63% বেড়ে গেছে আগস্টে এক্সপোর্ট, হঠাৎ করে বেড়ে গেছে। হ্যাঁ, তারপরে এই যে জিনিসগুলি আমার সোশ্যাল রিকভারি, এগুলি প্যান্ডেমিকের কারণে এবং এই যে ফিসক্যাল এবং মনিটারি পলিসির উপরে যেহেতু অনেকগুলি পদক্ষেপ নিয়েছে, এই কাজগুলি বাংলাদেশ ব্যাংক এবং গভর্নমেন্ট নেওয়ার ফলে আমার এই জিনিসগুলি ঘটছে। এবং আর যেটা বললাম যে ওয়ে ফরওয়ার্ড বাংলাদেশ ব্যাংক যে এই লোন ক্লাসিফিকেশনের যে পলিসিটা করছে, হয়তো বা এটা আরো লিঙ্গার করতে পারে যদি আমাদের দরকার হয়। এই এখন আমাদের আরো যে কি করতে হবে, যে আমি প্রথমেই যেটা বলছি যে ব্যবসা প্রতিষ্ঠান মানে প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, এখানে আমার যে প্রজেক্টগুলি বাস্তবায়ন করবো আমার প্রায়োরিটি সেট করতে হবে। অর্থাৎ কোন কোন জায়গায় আমার এখন ইনভেস্টমেন্ট বেশি জরুরি, কোথায় আমি একটু পরে করলেও হবে, আমার প্রায়োরিটি দিতে হবে। যেহেতু আমার রিসোর্স লিমিটেড, আমরা একটা মানে খারাপ সিচুয়েশনের মধ্যে আছি। হ্যাঁ, রিসোর্স আমার প্রায়োরিটাইজ করতে হবে এবং ওইভাবে আমার রিসোর্সকে মোবিলাইজ করতে হবে। আমাকে আমার যে রিসোর্স টাকা পয়সা ওই বন্টন করতে হবে, ওভাবে আমাকে প্রায়োরিটি দিয়ে করতে হবে, কোনটা আগে কোনটা পরে। এবং আমার যে ডোমেস্টিক ডিম্যান্ড এটা বাড়াতে হবে, অর্থাৎ মানুষের হাতে টাকা দিতে হবে। তো টাকা তো দিয়েই দিছে, আরো হয়তো করবে। আর কি আমার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, আমার কমোডিটি ডাইভার্সিফিকেশন করতে হবে। আবার আমরা যে লেবার যায় সব কয়েকটা দেশে না গিয়ে বা কয়েকটা দেশে আমার এক্সপোর্টকে না রেখে, যেমন আমরা যেসব দেশের সাথে ইউএতে আমরা বেশি এক্সপোর্ট করি, ইউএসএ বেশি এক্সপোর্ট করি, ইউকে তে বেশি এক্সপোর্ট করি, এইসব দেশে আমাদের লোকও বেশি। এই এই দেশগুলি বা এই আমাদের লেবার ফোর্স গুলি আরো নতুন নতুন বাজার আমাদের ক্রিয়েট করতে হবে। আমরা শুধু রেডিমেড গার্মেন্টস এর উপর কি নির্ভরতা মানে নির্ভরশীল না থেকে আমাদের এক্সপোর্টের প্রোডাক্ট, এই প্রোডাক্ট এই হচ্ছে আসলে ওভারঅল আমার মনে হচ্ছে যে এই ফরওয়ার্ড আসলে স্টিমুলাস প্যাকেজগুলি বলাতেই এইটাই আসলে ওয়ে ফরওয়ার্ড। তারপর আমরা আশাবাদী যে আরো একটা অপরচুনিটি আমাদের আছে, যে আমরা জানি যে প্রোডাকশন হাউসটা আসলে চায়নায়, তাই না? আমাদের দেশের অধিকাংশ র মেটেরিয়ালস কিন্তু চায়না থেকে আসে, আর কোভিড শুরু হলো চায়নায়, কাজে চায়নার একটা নেগেটিভ কিন্তু চায়নার প্রতি আছে। কাজে এখন দেখা যাচ্ছে যে চায়নার থেকে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই বিভিন্ন দেশের যে ইনভেস্টমেন্ট ওখানে ছিল এটা কিন্তু উইথড্র করতেছে। তো আমরা আশা করি যে তারা এখন আমাদের সব দেশে আসবে, আমাদের মতো দেশে আসবে, চায়নাকে বাদ দিয়ে আমাদের দেশে আসবে এবং আমরা চেষ্টা চালাবো। এইভাবেই আমরা আসলে কোভিড থেকে আমার মনে হয় উত্তরণ হয়ে যাচ্ছে, আরো ভালো করতে পারবো। দিস ইজ অল অ্যাবাউট কোভিড, নেগেটিভ ইমপ্যাক্ট, পজিটিভ ইমপ্যাক্ট এবং ওয়ে ফরওয়ার্ড। থ্যাংক ইউ। আমার অপরচুনিটির কথা শুনে জি স্যার, কাছে আমি আসলে ইচে এনেছি যে অনেক আসলে ইকোনমিক বা ফিনান্সিয়াল জার্গন বলে ফেলছি, তো আমি চেষ্টা করছি সহজভাবে বলার জন্য। অনেকগুলি স্ট্যাটিস্টিক্স বলছি, তার কারণ স্ট্যাটিস্টিক্স আসলে ডেটা, তো আমি তাদের সাথে কথা বলার সুযোগ যদি এখন পাই, ইট উইল বি মাই গ্রেট প্লেজার। প্লিজ। ইয়েস, কেউ যদি থাকে যে কথা বলতে চায় তাহলে হচ্ছে গিয়ে স্যারকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারে। ইব্রাহিম সিদ্দিকী কেউ একজন হচ্ছে রেইজ হ্যান্ড করেছে, যদি কোনো কোশ্চেন থাকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার, ওই কিছুক্ষণ আগে হচ্ছে একটা কথা বললেন যে সরকার হচ্ছে বিভিন্ন জায়গায় এক্সট্রা যে সব মানে ব্যয় করে বা বাইরে থেকে যে ঋণগুলো নেয়, তো সেই যেখানে সে ব্যয় করে সেখান থেকে তার কোনো ইনকামের সোর্স আছে কিনা বা বাইরের ঋণগুলো সে কিভাবে পরিশোধ করে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গুড কোশ্চেন, ধন্যবাদ। সরকার এক্সট্রা খরচ করে, আসলে ওইটাকে এক্সট্রা খরচ আমরা বলবো না, যদিও এক্সপেন্ডিচার আমরা বলি। আসলে যে কোনো বড় ধরনের এক্সপেন্ডিচার আসলে ইনভেস্টমেন্ট, আর ইনভেস্টমেন্ট আসলে যেটা লং টার্মে বেনিফিট পাওয়া যায়। যেমন আমি সিম্পল, আমরা সবাই জানি আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু হয়ে গেছে, তাই না? অনেক টাকা খরচ হয়েছে, এর থেকে আমরা কি পাবো? আসলে সরকার কি পাবে? সরকার পাবে আসলে আমার দক্ষিণবঙ্গের সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। ধারণা করা হচ্ছে আমাদের ইকোনমি 1% বেড়ে যাবে, ইকোনমির জিডিপি, আমার জিডিপি ইকোনমি
ভালো না খারাপ এটা মাপার অন্যতম একটা ইন্ডিকেটর হচ্ছে আমার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। 1% জি বেড়ে যাবে। আমার যেখানে জিডিপি এখন এই কোভিড এর সময় 5.2, টার্গেটেড হচ্ছে 8.2 ছিল, বাট আমরা অ্যাচিভ করছি 5.2, নেক্সট ইয়ারে 8.15। তো 1% জিডিপি বাড়া মানে দেশে হিউজ পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস তৈরি হবে। জি স্যার এখন সেকেন্ড উত্তর হচ্ছে সরকার সবকিছুই জনগণের মঙ্গলের জন্য করে, যেটাকে আসলে আমরা টাকা দিয়ে মাপতে পারি না। এই জি যে স্যার ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলি বাড়বে, আসলে তোমার দেশেরই উন্নয়ন হবে। সরকারের আলটিমেট লক্ষ্য কিন্তু দেশের জনগণের উন্নয়ন। হ্যাঁ, জি স্যার এরকম অনেক এই এই যে সেতু বা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার যেখানে খরচ করে, অবশ্যই সেখানে ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি অ্যাসেস করা হয়, বাট পাশাপাশি এখান থেকে সোশ্যাল বেনিফিট কি আসবে সেটাই কিন্তু বড় মেজার। আমার টাকায় লাভ হলেই কিন্তু সবকিছু আমরা করতে পারি না। জি স্যার ক্লিয়ার? আমার মনে হয় মেসেজটা পেয়ে গেছি। এর থেকে জি স্যার টোল আসবে, সেটা এক ধরনের রেভিনিউ। যদি সরকার মনে করে যে আমি টোল জনগণের কাছ থেকে নেবই না, সরকার ইচ্ছে করলেই করতে পারে। হ্যাঁ, এখন দ্বিতীয় প্রশ্ন, যে বাইরের যে লোন নেই, আমরা দেশের থেকেও যে লোন নেই, সরকার কিন্তু আগে যেটা বললাম এক্সট্রা খরচ করে না। সরকার আসলে সরকারের ইনভেস্টমেন্ট করে ইনভেস্টমেন্ট, সরকারের ব্যয় বেশি, ব্যয় ইনভেস্টমেন্টে যায় আর কি। হ্যাঁ, খরচটা ইনভেস্টমেন্টে যায়। এই টাকা বা বিদেশ থেকে যে লোন নেয় এই টাকা ফেরত দেয় কিভাবে? এই যে আমাদের এক্সপোর্ট করি, যে আমরা জি স্যার গুডস এন্ড সার্ভিসেস আমরা এক্সপোর্ট করি না, এর থেকে যে টাকা আমরা আসে না দেশে, জি স্যার এটা দিয়েই তো আমরা বাইরের ডেটটাকে মিটাপ আচ্ছা মেইনলি। এবং দেশেরটাও এরকম বিভিন্ন সরকারের প্রজেক্ট আছে, এর থেকে সরকারের হিসাব আছে যে এর থেকে কত পার্সেন্ট আমার আয় হবে। সে আয়টা আমি টাকাই হিসাব করি। যেমন আমার এখান থেকে আয় হচ্ছে 7%, আমি ব্যাংকিং সেক্টর থেকে লোন নেব 6% বা 6.5%। সরকারের এরকম হিসাব নিকাশ থাকে। জি স্যার স্যার আসসালামু টাকায় হয়তো আলাইকুম। পরিশোধ করে না সরকার। হ্যাঁ জি, জি স্যার Okay, থ্যাংক ইউ thank you, sir. আর কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে, আমি আর দুটো কোয়েশ্চেন স্যার আসসালামু আলাইকুম। জি আসসালামু স্যার আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল যে এরকম যে আমরা তো বাইরের দেশ থেকে লোন না নিয়ে আমাদের নিজেদের দেশের তো বাংলাদেশ ব্যাংক আছে, সো এইখান থেকে যদি আমরা টাকা বানাই নিতে পারি, বাইরের থেকে কিন্তু খুব কমই আনি। আমরা যদি টাকা বানাই নিই আমরা বা এখন আমাদের কিন্তু টাকার যতটুকু দরকার আমরা যদি টাকা বানানো, টাকা নিই, সেক্ষেত্রে টাকা আমাদের হ্যাঁ টাকা বানানো কি প্রভাবটা হ্যাঁ পড়তে হ্যাঁ পারে? হ্যাঁ টাকা বানানো কি আপনি টাকা ছাপানোর কথা বলেছেন? জি স্যার, এটা তো সরকারি খাতায় ইউজ করা হচ্ছে। হ্যাঁ, টাকা ছাপানো বা প্রিন্টিং বলি আমরা, জাস্ট আপনাদেরকে জানানোর জন্য, আর কিছুই না। স্টুডেন্ট তো, বাংলাদেশ ব্যাংকের একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, এটা গাজীপুরে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস লিমিটেড। এটা বাংলাদেশ ব্যাংকেরই একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান যেখানে টাকা ছাপায়। ঠিক আছে? জি স্যার। আপনার প্রশ্ন হলো যে লোন টোন নেওয়ার কি দরকার, ওখান থেকে টাকা ছাপিয়ে দিয়ে দিলেই তো হয়, তাই না? স্যার এটা হ্যাঁ, মানে তো আমাদের তো সরকারি খাতে যেহেতু আমরা সবকিছু করতেছি, তো আমাদের সরকারি খাতেই করব, তো খালি এই বাইরে থেকেই লোন নেব কেন, বা বাংলাদেশ ব্যাংক বা অন্য ব্যাংক থেকেই কেন লোন নেব, ওখান থেকে ছাপিয়ে দিলেই হয়। হ্যাঁ, আপনার মতো অনেকেই আমরা এই চিন্তা করি, আসলে বিষয়টা তা না। আমি যেটা প্রথমেই বললাম যে এই মনিটারি পলিসি আসলে মানি সাপ্লাই আসলে এটা জটিল জিনিস। আমি আপনারা যেহেতু স্টুডেন্ট, সহজে যাতে বলা হয়, আসলে একটা দেশে আমি শুরুতেই বলছিলাম মনে হয় মনিটারি পলিসি বলার সময়, যে কি পরিমাণ আমার ইকোনমিতে কি পরিমাণ টাকা থাকবে সেটা নির্ভর করে আমার দেশে আমি কি পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেশন চাই, কি পরিমাণ ডেভেলপমেন্ট চাই, আমি জিডিপি কতটা চাই, আমি ইনফ্লেশন কতটুকু রাখতে চাই, আমি ওভারঅল মার্কেটের ইন্টারেস্ট রেট কতটুকু রাখতে চাই, তার উপরে ডিপেন্ড করে। টাকা ছাপিয়ে দিলে কি হবে? টাকা ছাপিয়ে দিলে আমার ইনফ্লেশন বেড়ে যাবে, কারণ মানুষের হাতে বেশি পরিমাণ টাকা চলে যাবে। বেশি পরিমাণ টাকা চলে যাওয়া মানে কি, যে জিনিসটার দাম আসলে 10 টাকা হওয়ার কথা ছিল, আমার হাতে টাকা আসলে আমি কিন্তু সেটা 20 টাকা দিয়ে কিনে ফেলবো। তো যার কাছে টাকা থাকবে না সে তো 10 টাকা নিয়ে ঘুরবে আর সে পাবে না। আমার দেশে একটা অরাজক অবস্থা সৃষ্টি হয়ে যাবে। এটাকে এই ইনফ্লেশন বলে, মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দামের লেভেলটা বেড়ে যাওয়া। তো এই জন্যই টাকা অতিরিক্ত ছাপিয়ে দেওয়াটা যায় না, করে না সরকার, মানে সেন্ট্রাল ব্যাংক, কোন দেশের সেন্ট্রাল ব্যাংকই এটা করে না। এবং যারা এটা করেছে তারা খুবই বিপদে পড়েছে। যেমন ভেনিজুয়েলা একটা বড় উদাহরণ, জিম্বাবুয়ে,
একটা বড় উদাহরণ ইন্দোনেশিয়ায়। আমি এই বছরই এই কোভিড এর ঠিক আগে আগে সরি বিউটি, কারণ আমি তো অনেক গল্প করছি আসলে আপনাদের সাথে। হ্যাঁ, এই কোভিড এর ঠিক আগে আগে ইন্দোনেশিয়া গিয়েছি। হ্যাঁ, অভিও তো আছেন না? অভি কি আছে? আছি স্যার, আছি স্যার। ওর চেহারাটা দেখছি না তো। আছি স্যার। চেহারা না দেখে আসলে খুব ভাল লাগতেছে না। আমি অনেকদিন দেখি নাই তাকে। কত ছিল যে আমার একটা স্বপ্ন ছিল কিন্তু বাস্তবায়ন করতে পারিনি কোভিড এর কারণে। হাউএভার, তাহলে প্রশ্নকর্তা মনে হয় ব্যাপারটা বুঝতে পেরেছেন। হ্যালো, জি স্যার, জি স্যার, টাকা চাইলেই সেন্ট্রাল ব্যাংক ছাপিয়ে মার্কেটে দিতে পারে না। জি স্যার, ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে মেইন জিনিস, সেটা হচ্ছে ইনফ্লেশন রেটটা বেড়ে যায়, আর ইনফ্লেশন রেট বেড়ে গেলে আমার টাকার দাম বেড়ে যাবে, 1 টাকা হয়ে যাবে 3000 টাকা। 3000 টাকার অ্যাকচুয়ালি তখন মূল্য থাকে না, সেক্ষেত্রে আবার ফরেন কারেন্সি, হ্যাঁ ফরেন কারেন্সি স্যার ডলারের সাথে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকার দাম কমে যাবে, কমে যায়, অ্যাকচুয়ালি কমে যায়, টাকার দাম মানে ভ্যালুটা কমে যায়, মানে গুডস এন্ড সার্ভিসেস কেনার ক্যাপাসিটিটা কমে যায়। হ্যাঁ, প্লিজ। আরেকজনের কোশ্চেন ছিল স্যার, কৌশিক মনে হয় একটা কোশ্চেন করতে চাচ্ছিল। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল, মানে আমরা যেটা জানি যে ব্যাংকিং সেক্টরে তো বিবিএ এমবিএ স্টুডেন্টদের প্রায়োরিটি বেশি দেওয়া হয়, তো স্যার আমরা যে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ালেখা করছি কম্পিউটার বা সফটওয়্যার, তো আমাদের একেবারেই আমার বুঝতে পারছি এইটা এই রিলেটেড না, তারপর আমি অ্যানসার দিচ্ছি। কোন জায়গায় বিবিএ এমবিএ ইকোনমিক্স ফাইন্যান্স এগুলিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট গাইডলাইন্স আছে, যে কোনো সাবজেক্টের লোকজনকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে এবং ফেয়ার সিলেকশনের মাধ্যমে নিয়োগ দিতে হবে। আপনারা খেয়াল করবেন, বাংলাদেশ ব্যাংকের একটা ডিপার্টমেন্ট আছে সরকারি মানে ব্যাংকগুলিতে, তারা রিক্রুটমেন্টের জন্য এখানে কিন্তু সব সাবজেক্টের লোকজনকেই পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় এবং যারা কোয়ালিফাই করে সব সাবজেক্টে, ইভেন আমি যে চাকরি করি যে প্রতিষ্ঠানে সেন্ট্রাল ব্যাংকে, এখানেও কিন্তু স্পেসিফিক কোনো সাবজেক্ট দেওয়া হয় না। এটা একটা বড় খুশির খবর। এবং ইঞ্জিনিয়ারিং লাইন, যে প্রশ্নকর্তা মনে হয় ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ালেখা করছেন, আপনার জন্য সুখবর হলো প্রচুর ইঞ্জিনিয়াররা চান্স পায়, কারণ বেসিক্যালি তারা সায়েন্সের স্টুডেন্ট এবং তারা ম্যাথসে ভালো, ওই অ্যাডভান্টেজটা তারা নেয়। জি স্যার, আলহামদুলিল্লাহ, কোনো সাবজেক্টই নাই। তবে এই এমবিএটা, ইঞ্জিনিয়ারিং পরে এমবিএটা করা থাকলে ব্যাংকিং সেক্টরের জন্য, ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য একটু ভালো হয় আর কি, মানে আগে ভাগে একটু জিনিসগুলি জানা থাকে, এই আর কিছু না। ওকে, আর একটা স্যার লাস্ট কোশ্চেন নিব, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে লাস্ট কোশ্চেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তাসনিম আলম বলেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি বলেন। স্যার বলতেছি, স্যার আপনি যে 2% রেমিটেন্সের কথা বলছিলেন স্যার, যে বাইরে থেকে যে পরিমাণ টাকা আমাদের পাঠানো হয়, তো 2% রেমিটেন্স দেয় যে পাঠায়, হ্যাঁ যে পাঠায়, জি স্যার, তো এটা কোন সেক্টর থেকে যায়? বাংলাদেশ ব্যাংক দেয় নাকি বাইরের কোন ব্যাংক এটা প্রোভাইড করে? না না, বাইরের ওরা দিবে। কিন্তু এটা লাভ কি স্যার, এই 2% দিয়ে ব্যাংকের কি লাভ স্যার? গুড কোশ্চেন, ভালো কোশ্চেন, থ্যাংক ইউ। আমি একজন এক্সপেট্রিয়েট, আমি বাইরে থাকি, হ্যাঁ আমি দেশের বাইরে থাকি, আমি বাংলাদেশে, আমার আত্মীয় স্বজন সব বাংলাদেশেই থাকে, আমি বাইরে যে ইনকাম করি সেটা বাংলাদেশে পাঠাবো। 2% দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে সে সরকারি চ্যানেল, একেবারে ফর্মাল চ্যানেলে, অর্থাৎ ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে টাকাটা দেশে পাঠালো, হ্যাঁ, এবং সে এই 2% বেশি পাবে এই লাভের আশায় বেশি বেশি টাকা পাঠাবে, যেটা এই রিসেন্ট দেখা গেছে স্ট্যাটিস্টিক্সে। এক হলো সে যেন প্রপার চ্যানেলে টাকাটা পাঠায়, টাকাটা যেন প্রপারলি কাজে লাগায়, এবং সে যেন আরো বেশি বেশি পাঠায়, এবং এই টাকাটা সরকার দিবে। এই যে 2% এটা সরকার দিবে, প্রথম ব্যাংকগুলি দিবে, ব্যাংকগুলিকে পরে সরকার দিবে। তার মানে স্যার সরকারের কোনো বেনিফিট ছাড়া দিবে স্যার? অবশ্যই সরকার তো বেনিফিট, এটাই না আমার দেশে। আসলে কি আমার সময় তো কম, আমি সরি বিউটি, এগুলি আসলে সময় কম। বাইরে থেকে যে ফরেন কারেন্সি আসে, এটা কি খালি খালি সরকার দেশে আনে বা আমরা কি দেশে আনি? কারণ আমরা তো অনেক কিছুই বিদেশ থেকে কিনে আনি, তাই না? আমরা যেমন আমার দেশে যে ইন্ডাস্ট্রির মানে যে মেশিনারিজ গুলি আনি, এগুলিও কিন্তু আমরা বিদেশ থেকে আনি। আমরা বিভিন্ন র মেটেরিয়ালস আনি, এগুলিও কিন্তু বিদেশ থেকে আনি। আমরা বিভিন্ন ধরনের সার্ভিসও বিদেশ থেকে কিনি। তো তাদেরকে পরিশোধ করবো আমরা কি দিয়ে? তাদেরকে পরিশোধ করবো নিশ্চয়ই বিদেশি কারেন্সি দিয়ে। তারা তো আমার বাংলাদেশের টাকা নিবে না,
তারা নিশ্চয়ই ডলারে নিবে বা ইউরোতে নিবে, তাই না? তো আমার দেশের লোকজন যদি পাঠায় ওই টাকা দিয়েই তো আমি বিদেশের টাকাগুলি মিট আপ করি। আর দেশে যে আমরা ফরেন কারেন্সি তারা যে পাঠায়, দেশে তো তারা আবার ওই ডলার খরচ করবে না। তারা 100 টাকা পাঠালে ওই 100 টাকা তারা বাংলাদেশ ব্যাংকগুলির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে মানে বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে দেয়। আসলে সহজ কথা, বাংলাদেশ ব্যাংক কি করে তাদেরকে 100 টাকার বদলে 102 টাকা দেয় বা 100 ডলারের বদলে 102 ডলারের মূল্য দিয়ে দেয়। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার তো? হয়তো ওই স্যার টাকা ক্লিয়ার দিয়ে হয়ে কিন্তু গেছে। ওই টাকা দিয়ে কিন্তু আমার ওই যে বললো না যে বিদেশ থেকে ঋণ নেই তার সুদ শোধ করি কিভাবে, ওই টাকা দিয়ে আমরা শোধ করে দেই। বিদেশ থেকে যে মেশিনারি জানি, র মেটেরিয়ালস জানি, ওই টাকা দিয়ে ওই বিদেশের কারেন্সি দিয়ে শোধ করে দেই। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমাদের রেগুলার শুনতেছি, রিজার্ভ বাড়তেছে। এই রিজার্ভ কিন্তু কিছুই না, ওই টাকাই ফরেন কারেন্সির ব্যালেন্সটাই হচ্ছে আমাদের রিজার্ভ। এবং এই রিজার্ভের মূল উদ্দেশ্যই হচ্ছে বাইরে থেকে যে লোনস অ্যাডভান্স নেই, বাইরে থেকে যে আমরা বিভিন্ন মেশিনারিজ, র মেটেরিয়াল, সার্ভিস এইগুলি কিনি, তার বিনিময়ে মূল্যটা আমরা ওই ফরেন কারেন্সি দিয়ে দেই এবং এই টাকা ওই খাতেই মেইনলি ইউজ হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক ইনফরমেশন দিলেন। আসলে স্যার আপনার প্রতি সিরিয়াসলি কৃতজ্ঞ স্যার। এত বেশি ডাটাবেস পেয়েছি আর এত কিছু স্যার জানতে পেরেছি যেগুলো স্যার জানা ছিল না। আমরা হয়তো বা সাধারণ জনগণ এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে ছিল না স্যার। আপনাকে স্যার রিয়েলি মানে ওয়ান অফ দ্য বেস্ট, অনেকদিন পরে একটা বেস্ট একটা ক্লাসে স্যার জয়েন করেছি স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আসলে স্টুডেন্ট বা আপনাদের সবার মাধ্যমে বলছি, আমি আসলে তো ক্লাসেও দেখছেন আমি কিছুটা এনজয় করতাম, আসলে ভালো লাগতো। হ্যাঁ জি স্যার, আপনার স্যার টিচিং করেন স্যার, এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা যে আমাকে এই সুযোগটা দিলেন আমার খুবই ভালো লাগছে। আমি খুব অনেকদিন আগেই বলছিলেন, আমি খুব অপেক্ষায় ছিলাম যে কবে ক্লাসটা। হ্যাঁ, তো যারা ইয়াং আছে ক্লাসে আসলে তাদের ফিজিক্যালি দেখতে পারলে বা ছবিতে দেখতে পারলেও ভালো লাগতো খুব। হ্যাঁ, ফিজিক্যালি আমাদের ওই প্যান্ডেমিকের কারণে আসলে দেখা সাক্ষাৎ হচ্ছে না, হয়তো আবার কোনোদিন দেখা হবে। সবাইকে ধন্যবাদ, অভি এবং বিউটিকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা সেশন করার জন্য এবং এই সেশনে আমাকে অংশগ্রহণ করানোর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা অনেক বেশি লাকি যে আপনি আপনার সময় থেকে এত ব্যস্ততা থেকে আমাদেরকে সময় দিয়েছেন স্যার। অসংখ্য ধন্যবাদ। হোপফুলি আপনাকে আবার হচ্ছে কি আমরা স্যার ড্যাফোডিলে দেখতে পারবো অ্যাজ এ টিচার হিসেবে। আমাদের স্টুডেন্টরাও স্যার উপকৃত হবে আপনার মাধ্যমে। ইট উইল বি মাই প্লেজার স্যার, ডেফিনেটলি স্যার, উড লাভ টু স্যার। থ্যাংক ইউ স্যার, হোপ টু সি ইউ ইন ফিউচার। হ্যাঁ, সি ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ।